আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের আজকের অনলাইন সেশনে সবাইকে স্বাগতম। তো শুরুতেই তোমরা একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু আমরা শুরুতে কনফার্ম করি। আর আমরা যারা জয়েন করছি তারা একটু কষ্ট করে লাইভে শেয়ার করে দিই এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আমরা লাইভে শেয়ার করে দিই এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, আর সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি।
ওকে, তাহলে আমরা এখনই শুরু করব। সো আজকে আমাদের অন্যান্য দিনের মতো কোনো পড়াশোনার ক্লাস না। আজকে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে পড়াশোনার মাঝখানে একটু একটু করে আমাদের পুশ আপ করতে হয়, যে পুশ করে করে নিয়ে যেতে হয়। সেই পুশ করার মতো একটা ক্লাস হচ্ছে আজকের ক্লাস, মানে হচ্ছে জাস্ট সাচ কাইন্ড অফ মোটিভেশন। সো এখানে আমি আজকে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি আমি কাদেরকে নিয়ে কথা বলবো, আমি মেইনলি কথা বলবো হচ্ছে এইচএসসি 22 বেসকে নিয়ে। তো এইচএসসি 22 বেসের জন্য অলমোস্ট আমরা বলতে পারি হচ্ছে তাদের সেকেন্ড পেপার এখন শুরু করা উচিত, বা আমাদের অনেকে হয়তো শুরু করে দিয়েছে, বা এই টাইম থেকে তাদের স্টার্ট করা উচিত। এখন এই আমাদের এইচএসসি যদি আমরা চিন্তা করি, এই এইচএসসির মধ্যে আমাদের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফার্স্ট ইয়ার আর একটা হচ্ছে সেকেন্ড ইয়ার। এখন এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুইটার মধ্যে আমাদের সাইকোলজিক্যাল কিছু ইমপ্যাক্ট কাজ করে, অনেক কিছু কাজ করে। অনেকে ফার্স্ট ইয়ারটা হয়তো পারফেক্টলি গুছাইতে না পারলেও সেকেন্ড ইয়ারে যেয়ে সব কিছু গুছাই নিতে পারে। সো আমি এখন তোমাদের যেহেতু সেকেন্ড ইয়ার সামনাসামনি চলে আসছে, সো আমি এখন আজকে কথা বলবো হচ্ছে কী কী নিয়ে আমি বলি। প্রথম হচ্ছে আমাদের মেনলি হচ্ছে মোটিভেশনাল কথাবার্তা চলবে। সেই মোটিভেশনের মধ্যে আমাদের কি থাকবে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের যখন আমাদের স্টার্ট করি ওই টাইমে আমাদের স্টুডেন্টদের কোন কোন ব্যাপারগুলো সম্পর্কে তারা পিছিয়ে থাকে, বা কার কার কোন ধরনের ঝামেলা হয়, বা কে কে কোন দিক দিয়ে পিছিয়ে থাকতে পারে। দেন হচ্ছে সেকেন্ড পেপার কিভাবে আগানো উচিত, সেকেন্ড পেপারের পাশাপাশি ফার্স্ট পেপার কিভাবে টানা উচিত, আবার এরপরে কিন্তু তোমাকে অ্যাডমিশনের সমুদ্রে জাপ দিতে হবে, সেই অ্যাডমিশনের প্রিপারেশানটা মাথায় রেখে ইন্টারমিডিয়েটে কিভাবে পড়া উচিত। এক কথায় এই সেকেন্ড ইয়ারের আগে পরে যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা একটা গুছানো কথাবার্তা বলবো। এবং এক সময় তো আমরাও ইন্টারমিডিয়েট পড়ছিলাম, তো আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ছিলাম তখন আমরা কি করছিলাম, বা আমরা কি কি ইমপ্যাক্টগুলো পাইছিলাম, আর বিগত তোমার 4-5 বছর ধরে তো তোমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তাদের সেকেন্ড ইয়ারের সাইকোলজিটা কেমন হয়। হ্যাঁ, তো আমি এই ব্যাপারগুলো তোমাদেরকে একটু শেয়ার করব। আর বিশেষ করে লাস্ট আমরা 1 ইয়ার্স তো অনলাইন ছাড়া কোনো উপায় নেই, অনলাইনেই পড়তে হচ্ছে। এখন এই অনলাইনের ব্যাপারটাকে কীভাবে আগে রাখা যায়, আর এক্ষেত্রে অনলাইনের সবচেয়ে বাজে একটা দিক হচ্ছে অনলাইনে তোমরা যখন আসো ম্যাক্সিমাম টাইম দেখা যায় ক্লাস শুরু হবে 8টায়, তোমরা 7টায় অনলাইনে এসে ফেসবুকিং করো। ক্লাস শেষ হলো মনে করো 9টায়, তোমরা 9টার পর একটু রেস্ট নেওয়ার জন্য ফেসবুকে রেস্ট নাও, এটা করতে করতে তোমাদের 12টা বেজে যায়। এই ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারগুলো কীভাবে মিনিমাইজ করা যায়, কিভাবে অনলাইন থেকে দূরে থেকে অনলাইন স্টাডি করা যায়, সেই জিনিসটা আমরা কথা বলবো। মূলত এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আজকে হচ্ছে ব্যাপারগুলো হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট। সো তোমরা কে কে কোন জায়গা থেকে জয়েন করছো একটু কমেন্টে জানাও, দেখি আমরা কে কে কোন জায়গা থেকে জয়েন করছি একটু জানাও। আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি একটু জানাই, কে কোন কলেজ থেকে জয়েন করছি একটু জানাই। হ্যাঁ, কে কোন কলেজ থেকে জয়েন করছি জানাই। আর আমার আজকের মূল বিষয়বস্তু আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কিভাবে এইচএসসির বাকি টাইমটা এইচএসসি প্লাস অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে কাজে লাগানো যায়। এমন না যে শুধু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড না, ভুলেও না, আমাদের এইচএসসি আমাকে দিতে হবে সামনে আমাদের পরীক্ষা যেটা সেটা হচ্ছে এইচএসসি এক্সাম। বাট এরপরে যে অ্যাডমিশন আছে ওই অ্যাডমিশনের যতটুকু ইন্টারমিডিয়েটে কভার করা যায় ততটুকু আমরা কোন স্টাইলে পড়লে কভার করতে পারি। ভাই আমার ইচ্ছে হচ্ছে আমি ডাক্তার হব, তাহলে আমাদের কোন স্টাইলে আগানো উচিত। ভাই আমার ইচ্ছা আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, কোন স্টাইলে। ভাই আমার ইচ্ছা ভার্সিটির দিকে যাব, কোন স্টাইলে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যা কে কোন জায়গা থেকে জয়েন করছে দেখি। বাংলাদেশের বিভিন্ন অনলাইনে সবচেয়ে বড় সুবিধা লাগে এটা, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করা যায়। ফাতেহা নীলা চট্টগ্রাম থেকে, আশিক ঢাকা নরসিংদী, তাসবিয়া চিটং, নীলা আক্তার বরিশাল, রাকিব হোসেন সৌরভ মিরসরাই, হামিদা সাবিয়া টেবিলের উপর থেকে, সাজ্জাদ হুসাইন চট্টগ্রাম, মার্জানা মেহরিম চট্টগ্রাম, তারপর হচ্ছে দিশা চট্টগ্রাম, ঈশা ফাহরিন চট্টগ্রাম, নীলাদ্রি প্রবাল সুনামগঞ্জ, ম্যাক্সিমাম চট্টগ্রাম, রূপা চিটং থেকে, শাহনাজ সুলতানা চট্টগ্রাম হাটাজারি, ইভা চিটং, কথা হলিক্রস ঢাকা, সুজিত সরকার উলিপুর, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর, শারমিন জাহান চিটং, পাহরিন কাগজগোলা সিটি কর্পোরেশন, শাজলিন শাপলা হাজেরা তুজু ডিগ্রি কলেজ। ওকে, আরও অনেকে আছে, সিরাজগঞ্জ, কুমিল্লা। ওকে, হোয়াট এভার।
আচ্ছা, সো আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করি। সো ব্যাপারগুলো হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমরা ওভারঅল কিছু কথা বলবো যেগুলো হচ্ছে হয়তো অনেকেরই ক্ষেত্রে কাজে লাগতে পারে। পড়াশোনার মাঝখানে আমাদের কিছু মোটিভেশনের দরকার হয়, কিন্তু কথা হচ্ছে মোটিভেশন এমন একটা জিনিস, এটা অতিরিক্ত পাইলে সমস্যা, এটা আবার একেবারে না পাইলে সমস্যা। এটা হচ্ছে আমাদের পরিমিত পরিমাণে পাইতে হয়। যেমন তুমি আমাদের বাঙালিদের একটা সবার বাসাবাড়িতে কিছু না থাকলেও নাফা ট্যাবলেট থাকে। এই নাফা ট্যাবলেটের মতো করে মোটিভেশন খাইলে আসলে কোনো কাজ করবে না। যেমন আমাদের বাঙালিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কাজটা করে, মাথা ঘুরাইলে নাফা, গাড়ে ব্যথা মাথা নাফা, কোমরে ব্যথা নাফা, মানে যেটাই হোক নাফা। হ্যাঁ, সো আমাদের এই কাজটা এই দিক দিয়ে করা যাবে না যে নাফাকে তোমার মোটিভেশনের সাথে তুলনা করা যাবে না। অনেকে আমাদের এই নাফাটাকে মোটিভেশনের সাথে তুলনা করে, না না, এটা ভুলেও করা যাবে না। তুমি দেখবা যারা ক্রমাগত খালি এই নাফা খাইতেই থাকে, এক সময় তাদের কিন্তু খুব বড়সড় ডিজিজ হয়ে যায় বা বড়সড় ঝামেলায় পড়ে যায়, কোনো না কোনো এক সময় লং টার্ম ঝামেলা। এই কন্টিনিউয়াসলি অতিরিক্ত লেভেলের মোটিভেশন দিলে লং টার্ম ঝামেলা হয়ে যাবে। সো এই নাপা কখন খাইতে হবে সেটা জানতে হবে। সো আমরা আজকে সেটাই জানাবো, কখন আমাদের নাপা খাইতে হবে, হ্যাঁ, দিনে কয়বেলা খাইতে হবে। সো আমরা আস্তে আস্তে কথা বলা শুরু করি। সো ফাইনালি আমি আরেকবার বলতেছি, আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা বলো। যেহেতু আজান দিচ্ছে, আমরা আজানের টাইমটা একটু ওয়েট করি। হ্যাঁ, আজানের টাইমটা একটু ওয়েট করি। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের কথা শুনে স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা আমাদের কথা শুনে স্টার্ট করি। আজকে তোমাদের কোনো খাতা কলম নিয়ে বসতে হবে না, আজকে সুন্দর মতো মনটা নিয়ে বসলে হবে। হ্যাঁ, আমরা যা যা কথা বলার বলবো। সো ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখি যে আমাদের এই যে আমি দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে একটি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ওঠার পর কি সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করে, এরপর থেকে কীভাবে আগানো উচিত। আর আরেকটা হচ্ছে বর্তমানে যে অনলাইন সিস্টেমটা, এই অনলাইন সিস্টেমের কারণে আমাদের ম্যাক্সিমাম টাইম দেখা যায় যতক্ষণ পর্যন্ত না আমরা অনলাইনে ক্লাস করি তার থেকে কয়েক গুণ বেশি টাইম আমরা অনলাইনে ব্যয় করি। এটা অবশ্যই উচিত না। তো এখান থেকে কিভাবে বের হওয়া যায় বা আমরা কিছু ফ্যাক্টর নিয়ে কাজ করব। হ্যাঁ, সো আমরা কথা বলি, আমরা শুরু করি।
সো প্রথমত আমি আবার ফাইনালি আরেকবার জিজ্ঞেস করি, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আর ধৈর্য ধরে কথাগুলো শুনলে আশা করি অনেকেরই কাজে আসবে। ধৈর্য ধরে কথাগুলো শুনলে আমি আশা করতেছি অনেকেরই কথাগুলো হয়তো কাজে আসবে। আচ্ছা, সো আমি 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 সংক্ষেপে কিছু কথা বলি। প্রথম কথা, ইন্টারমিডিয়েটে দেখো আমরাও পড়ে আসছি, হয়তো তোমাদের 22 বেসের ব্যাপারটা হচ্ছে এমন, তোমরা 22 বেস যখন 20 সালে এসএসসি পরীক্ষা দিছিলে, এরপরে তোমাদের রেজাল্ট বের হওয়ার পর তোমরা হয়তো ভাবছিলে তোমরা কলেজে ভর্তি হবা। হ্যাঁ, কলেজে ভর্তি হয়েছ, কিন্তু ব্যাপারটা হলো পরিশেষে তোমরা কিছুদিন পর পর তোমাদের ক্ষেত্রে একটা ব্যাপার কাজ করছে, সেটা হচ্ছে কিছুদিন পর পর তোমাদের কাছে মনে হয়েছে অফলাইনে খুলবে। সো কিছুদিন পর পর মনে হচ্ছে অফলাইন খুলবে, কিছুদিন পর পর মনে হচ্ছে অফলাইন খুলবে। এভাবে করতে 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 দেখা গেল পরিশেষে আমাদের একটা বছর চলে গেল, মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট। তাহলে আমি যদি এইচএসসি 21 বেসের স্টুডেন্টদেরকে বিভক্ত করি, দুই ধরনের স্টুডেন্ট পাবো। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে এইচএসসি 21, 22, দুই ধরনের স্টুডেন্ট পাবো। কিছু স্টুডেন্ট হচ্ছে তারা অনলাইনে চালাই গেছে, অনলাইনে চলমান, আর কিছু কিছু আছে অপেক্ষা করে গেছে। এই অপেক্ষা যারা করছে তারা একটু ঝামেলায় পড়ে গেছে, মানে হচ্ছে তারা বারবার খালি অপেক্ষা করতেছিল কখন অফলাইনে খুলবে। আমি অফলাইনে খুললেই আমি এমনভাবে ঝাঁপ দিব, চারিদিকে আর তাকাবো না, আমি খালি সাঁতরাবো সাঁতরাবো সাঁতরাবো। সো ব্যাপারটা হয়ে গেছে, অপেক্ষার পালা শেষ হইতে হইতে আমাদের ফার্স্ট ইয়ারটাই চলে গেছে। সো এখন কিছু কিছু চরম বাস্তবতা আছে, ওই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হয়, কিছু করার নাই। বাস্তবতা মেনে নিয়ে কাজ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা অনেকেই, যেমন আমাকে অনেক স্টুডেন্টরা যখন ফার্স্ট ইয়ারের প্রথমে আমি যখন বেস স্টার্ট করতেছিলাম, তোমাদের এইচএসসি 21 বেসের জন্য শুরুর দিকে অনেকে আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনি অফলাইনে কখন শুরু করবেন। আমি বললাম যে আমি জানি না, আসলে জানি না, জানবো কেমনে, কারণ তো আমি জানি না কখন এই যে করোনাটা ঠিক হবে। সো আমি বলতাম একটাই, যখন ঠিক হবে তখন আমি শুরু করব, বাট তার আগ পর্যন্ত অনলাইনে। তো যখন প্রথম দিকে আমরা বলতাম হ্যাঁ খুলবে খুলবে, কিন্তু যখন 2-1 মাস চলে গেছে তখন চিন্তা করলাম যে না, এখন যত বসে থাকবে ততই লস। ওই কারণে সবাইকে আমি সাজেস্ট করতাম একটা জিনিস, তোমরা অনলাইনে কন্টিনিউ করতে থাকো, যখনই তোমার অফলাইন স্টার্ট হবে তুমি শিফট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো যতদিন পর্যন্ত আমাদের অনেকে যে কাজ ভুলটা করছে এখন, সেই ভুলটা হচ্ছে এরকম, তারা অফলাইনে শুরু করবে এই চিন্তা ভাবনা করার পড়াশোনা করে নাই। কিন্তু তাদের উচিত কি এটা ছিল না, আমি অফলাইনে শুরু করব যখন অফলাইনে হয়, কিন্তু তার আগ পর্যন্ত আমার লস হচ্ছে না টাইমটা, তাহলে আমি তার আগ পর্যন্ত যদি অনলাইনে কন্টিনিউ করি, এরপরে যদি আমার কাছে অনলাইনে বিরক্ত লাগে, অনলাইনে শান্তি না লাগে, আমি অফলাইনে বাকিটা কভার করে নিব, এটা ভালো হতো না? আচ্ছা, সো কিন্তু কথা হচ্ছে দিন শেষে হতাশ হয়ে কোনো লাভ নাই। আমরা অনেকেই, যেমন আমি এখন এমন কথাবার্তা বলতে পারি, এখানে অর্ধেক লাইভে যারা আছে অর্ধেক পোলাবেন হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে কোনো লাভ নাই, হতাশা কোনো সমাধান না। তুমি কিচ্ছু পড়ো নাই, তুমি এটা পড়ো নাই, ওইটা পড়ো নাই, এটা সমাধান না, এটা সমাধান না। এটার কারণে কি হয় জানো, এই যে আমি যে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি নাই, এই হতাশার কারণে আজকে রাতটাও তোমার পড়াশোনা হবে না। লাভ, এটা কি লাভ নাকি লস? অবভিয়াসলি লস। কিন্তু তুমি ঠিক সেম জিনিসটা এভাবে চিন্তা করতে পারো না, প্রত্যেকটা জিনিসেরই দুইটা সাইড আছে, পজিটিভ নেগেটিভ। তুমি নেগেটিভলি চিন্তা করলে এরকম, আমি তো ফার্স্ট ইয়ারে পড়ি না, হায় আল্লাহ আমার কী হবে, আমার দ্বারা সম্ভব না। এই সম্ভব না বলে যে শুয়ে গেছে, ঘুম চলে আসছে, আজকে রাতের পড়াশোনা এখানেই শেষ। এরপর হচ্ছে তোমার এইভাবে হতাশা হইতে হইতে 1 দিন 2 দিন 3 দিন 14 সপ্তাহ মাস পার হয়ে যায়, সে হতাশই থাকে। পড়াশোনা কি হচ্ছে? হচ্ছে না। লাভ হচ্ছে না? লাভ হচ্ছে না। এক্ষেত্রে দুইটা লস হচ্ছে, একটা হচ্ছে পড়াশোনা হচ্ছে না, আর 2 হচ্ছে সে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করো না, হয়তো আমার যে টাইমটা চলে গেছে সেই টাইমটা চলে গেছে। টাইম এমন একটা জিনিস যেটাকে রিটার্ন করা যায় না। টাইম এবং কথা এদেরকে রিটার্ন করা যায় না। ওই কারণে মনীষীরা বলে টাইম এবং কথা, টাইম মুখের কথা এমন দুইটা জিনিস যেগুলো একবার ছুটে গেলে ব্যাক করে আনা যায় না। সো যখনই কাজ করবা ভেবে চিন্তে কাজ করবা, যখনই একটা কথা বলবা ভেবে চিন্তে কথা বলবা, যখনই কারোর সাথে একটা আচরণ করবা ভেবে চিন্তে আচরণটা করবা। একবার খারাপ আচরণ করে ফেললে ইমেজটা নষ্ট হয়ে গেল।
কিন্তু আগে থেকে চিন্তা করলে তাইলে আমাদের সমস্যা হতো না। ওই কারণে কথা বলার সময় আমাদেরকে যে কাজটা করতে হয়, একটু সতর্ক হতে হয়, ভেবেচিন্তে কথা বলতে হয়। সিমিলারলি টাইম চলে গেলে ফেরত আনা যায় না। যে চলে গেলে ফেরত আনা যায় না, সে চলার সময় তাকে প্রপার ইউজ করতে হয়। এই টাইমটাকে আমাদের প্রপার ইউজ করতে হবে। আমি তোমাকে বলবো না আজকে থেকে তুমি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা পড়াশোনা করো, না। ব্যাপারটা হচ্ছে তুমি আস্তে আস্তে নিজেকে গুছাবা। কীভাবে গুছাবা তার স্টেপটা আমি বলে দিব, হয়তো স্টেপটা আমি বলে দিব। তাহলে দেখো, আমার কথা হচ্ছে এখন আমাদের এখানে যারা আছে, কিছু স্টুডেন্ট হতাশ, কিছু আমাদের হতাশ না। তুমি আমার চেহারার দিকে একটু তাকে একটু হাসো তো, একটু হাসো আমার সাথে, তোমরাও হাসো। তোমরা হতাশ না, হতাশ না তবে টাইম আছে তো, হাতে এখনও টাইম আছে। কেন হতাশ হবো, কেন হতাশ হবো? হাতে আমার টাইম আছে। এই টাইমটাকে আমি কাজে লাগাইয়া আমি দেখাইয়া দিব। এটাই হচ্ছে আসলে মেইন থিম। ওই টাইমটা কাজে লাগাইতে পারি নাই, এই কান্না করতে 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 বাকি টাইমটা শেষ। এই ফার্স্ট ইয়ারের হতাশা মানে কাটাই উঠতে 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 সেকেন্ড ইয়ার শেষ, এটা সমাধান না। কিন্তু ফার্স্ট ইয়ার থেকে যে শিক্ষাটা পাইছি, কি শিক্ষা? একটা বছর আমি লস করে ফেলছি। আগামী একটা বছরে কি লস করব? না, করব না। এটা এমনভাবে কাজে লাগাবো যাতে আমি সবার থেকে সেরা হতে পারি। বাংলা মায়ের দামাল ছেলে, একটা বছর ঠিকমতো পড়লে সব কিছুই চলে। সো একটা বছর তুমি ঠিক মতো পড়বা, নেক্সট টাইমটা যেটা চলে গেছে সেটা নিয়ে আমরা হতাশ করব না। এই সবাই আমরা এখানে একটা সবাই 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 আমার সাথে বলো আমরা হতাশ না। সবাই বলো, সবাই কমেন্টে বলো, আমি দেখি কয়জন বলতে পারো। দেখো, সাহস করে হতাশ না বলাটাও একটা সমাধান। আমি হতাশ না, আমি হতাশ না, আমি হতাশ না। দেখি কয়জন বল, সবাই বলো আমি হতাশ না। কেউ হতাশ না। আমরা সামনের টাইমটাকে এমনভাবে কাজে লাগাবো, হতাশা আমাদেরকে ছুঁতে পারবে না। হতাশ না, হতাশ না, হতাশ হবো না, হতাশ হবো না। হতাশে কোনো সমাধান না, না হতাশ না। যাক মাশাআল্লাহ, হতাশ না, আমরা হতাশ না। হতাশ কেন হব? প্রত্যেকটা জিনিসের কিছু আমাদের সিস্টেমেটিক ওয়ে আছে, যেটা আমার রিটার্ন করে আনা যাবে না। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে হতাশ হয়ে কোনো লাভ নাই, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে লাভ আছে। শিক্ষাটা নিয়ে আগামী টাইমটা কাজে লাগাও না। এই তোমরা এইচএসসি 22 বেসের স্টুডেন্ট, তোমার ইন্টার পরীক্ষার আর 1 মাস আছে। তখন যাইয়া যদি আমি তোমাকে বলি বাবারা বলো তো আমি হতাশ না, 2 বছর কিছু পড়লাম না, খেলখেলাইয়া দিলাম হাসিয়া, এখন ইন্টারে দিব কোপাইয়া, কাজ হবে? হবে না। কিন্তু এখন টাইম আছে, এখন আমার হাতে টাইম আছে। হয়তো ইন্টার পরীক্ষার 1 মাস আগে ওই টাইমটা আমি পাবো না, বাট এখন আমার হাতে বছর টাইম আছে, সেটা কাজে লাগাই না। আর তোমাদের এই যে যাক মাশাআল্লাহ, হতাশ না, হতাশ না, হতাশ না, দেখতে কত ভালো লাগতেছে। হতাশ না, হতাশ না, হতাশ না, হতাশ না। যাক মাশাআল্লাহ, আমরা হতাশ না। যাও তাহলে আমরা হতাশ না। এবার আসো, তুমি যেখানেই থাকো না কেন, আমি একটা কথা বলি, এখানে যারা আসো কে কতটুকু এতদিন পর্যন্ত পড়ে আসছো আমি জানি না, বাট সবার মনে কি একটা স্বপ্ন নাই? সবার মনে কি একটি ইচ্ছা নাই তুমি একদিন ঠিক কোনো একটা ভালো প্রফেশনে যাবা, তুমি একদিন গ্র্যাজুয়েট হবা, গ্র্যাজুয়েট হয়ে তুমি তোমার মা বাবাকে তোমার অর্জনটা দেখাতে পারবা? এই স্বপ্ন কি কারো মনে নাই? সবার মনে আছে, কিন্তু স্বপ্নটার জন্য আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এখন যতটুকু কষ্ট আমাদের করা যায় ততটুকু করতে হবে, আর নেক্সট টাইমটা যেভাবে কাজে লাগানো যায় সেভাবে কাজে লাগাইতে হবে। এবার আসি আমাদের সামনের টাইম যেটা, এই সামনের টাইম যেটা, এটাকে কিভাবে আমরা কাটাই উঠতে পারবো। মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো একটু শোনো। তোমাদের এইচএসসি 22 বেসের একটা সবচেয়ে বড় সুবিধা, সেই সুবিধা হচ্ছে করোনার কারণে তোমাদের অনলাইনে প্লাস হচ্ছে তোমাদের এক্সামের ডেটটা একটু পিছাচ্ছে, যার কারণে হচ্ছে তোমরা অন্যান্য এইচএসসিরা যে পরিমাণ সময় পায় তোমরা তার থেকে বেশি টাইম পাচ্ছ। তাহলে সেই টাইমটাকে তোমরা প্রপারলি কাজে লাগাও না, সেই টাইমটাকে প্রপারলি কাজে লাগাও, তাহলে তো দেখবো অনেক কিছু করতে পারবা। এখন আসি আমি কি কাজটা করব। সেকেন্ড ইয়ারে ওঠার পর আমাদের বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায়, আমি কমার্স আর্টস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড পেপারে মোটামুটি ভালোই পড়াশোনা আছে, ভালোই পড়াশোনা আছে, ভালো মানে ভালো, অনেকটুকু পড়াশোনা আছে। সেই পড়াশোনাটাকে সুন্দর করে গুছাইতে হবে।
পড়াশোনাকে সুন্দরভাবে গুছাইতে হবে। এখন আমাদের টার্গেটটা কীভাবে হওয়া উচিত আমি তোমাকে বলি, তোমার টার্গেটটা কীভাবে হওয়া উচিত। এই দেখো আমি তোমাকে বলতেছি কীভাবে হওয়া উচিত। এই যে দেখো তোমার সেকেন্ড ইয়ারের জার্নি, এই যে দেখো এই জিনিসটা দেখো সেকেন্ড ইয়ার, এটাই হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের জার্নি। আমার আজকের লাইভের আগে তুমি হতাশ হয়ে আসছিলা, বাট তুমি কমেন্টে লিখে দিছ আমি হতাশ না। আমি চাই তুমি এই স্টাইলে সেকেন্ড ইয়ারে প্রবেশ করবা এবং তুমি এই স্টাইলে সেকেন্ড ইয়ার থেকে বের হবা। এখন এই স্টাইলটা দেখো আমি কিভাবে করতে পারবো। এই সেকেন্ড ইয়ার আমার কাজ কি আমরা সেই জিনিসগুলো দেখি। আমার সেকেন্ড ইয়ারের যে কাজটা দেখো, এক নাম্বার কাজ হচ্ছে সেকেন্ড ইয়ারে আমার সেকেন্ড ইয়ারের পড়াশোনা করা। সেকেন্ড পেপারগুলো তুমি দেখো, তোমার সেকেন্ড পেপারগুলো কী আছে, সেই সেকেন্ড পেপারগুলো তুমি দেখো, তোমার সেকেন্ড পেপারটা কভার করা। সেকেন্ড পেপার, ট্রাস্ট মি, তুমি সেকেন্ড পেপার যদি চিন্তা করো একদিনে তুমি তো কারো না কারো সান্নিধ্যে থাকবা, কারো না কারো সান্নিধ্যে থেকেই তো পড়াশোনা করবা। তুমি দেখবা দিনের পর দিনে কভার করে ফেললে, আই রিপিট এগেইন, দিনের পর দিনে কভার করে ফেললে তোমার কিছুটা সময় চাইলে তুমি বাকি রাখতে পারবা, এক্সট্রা রাখতে পারবা। সেই টাইমটা তুমি হেলে দুলে শেষ করে দিতে পারবা, ফেসবুকিং করে শেষ করে দিতে পারবা। আবার চাইলে সেই টাইমটাতে তুমি ফার্স্ট পেপার রিকভার করতে পারবা, ফার্স্ট ইয়ার রিকভার করতে পারবা। আমি সাধারণত স্টুডেন্টদেরকে যেটা বলি সেটা হচ্ছে, তুমি যখন সেকেন্ড ইয়ার স্টার্ট করতেছো, এই সেকেন্ড ইয়ার যখন স্টার্ট করতেছো, সেকেন্ড ইয়ারের প্রাথমিক দিকে দেখবা একটা যখন তুমি কোর্স যখন শুরু করো, প্রথম দিকে তোমার এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করে। এই যে তোমার এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করে, সেই এক্সাইটমেন্টের কারণে তুমি দেখবা অল্প সময়ে তুমি অনেক বেশি পড়াশোনা করতে পারবা, বা ইজিলি খুব কুইকলি তুমি পড়াশোনাগুলো রিকভার করতে পারবা। যার কারণে শুরুর দিকে দেখবা তোমার হাতে যথেষ্ট টাইম থাকে। মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো খেয়াল করো। সেকেন্ড ইয়ার যখন স্টার্ট করবা তখন দেখবা পড়াশোনা দিনের পর দিনে শেষ করার পর আমার হাতে আরও টাইম আছে, যেটা সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে কেউ পাবা না। কারণ লাস্টের দিকে তুমি আরও দ্রুত টানবা, আরও বেশি পড়া, তখন দেখা যাবে তুমি আর টানতে পারবা না। তাহলে তোমার কাজ কি, সেকেন্ড ইয়ার যখন তুমি শুরু করতেছো ওই শুরুর টাইমে তোমার এক্সাইটমেন্টটা বেশি কাজ করবে, আর শুরুর দিকে একটা কোর্স শুরুর দিকে তুমি দেখবা অল্প করে পড়ানো হয়, যার কারণে তোমার এটা রিকভার করাটা ইজিলি তুমি এটা কাভার আপ করতে পারবা। এই কাভার আপ করার পর বাকি যে টাইমটা পাবা সেটা তুমি ফার্স্ট ইয়ার রিকভার করো, অল্প একটু করে পড়ে সেটা রিকভার করো। ওকে, সেটা রিকভার করে তুমি আস্তে আস্তে ধাপে আগাবা। এবার তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যারা এইচএসসি 22 বেস আসো তাদের মধ্যে একটা সন্দিহান কাজ করে, বেশ শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস। আমার আনসার হচ্ছে এইচএসসি পরীক্ষা মানেই শর্ট সিলেবাস, অ্যাডমিশন মানে শর্ট নাকি ফুল আমরা কেউ জানি না। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শর্টটা হচ্ছে কমন। আমার কাজ হচ্ছে এই যে শর্ট সিলেবাস, এই শর্ট সিলেবাসটা আগে কাভার করা। তুমি শর্ট সিলেবাসটা আগে কাভার করে ফেলো, দেন হচ্ছে তুমি দেখবা বাকিটা তুমি ইজিলি পারবা। এই যে শর্ট সিলেবাসটা আগে কাভার করলে এরপর তুমি বাকিটা কাভার করবা। শর্ট সিলেবাসটা তুমি কাভার করার সময় এমনভাবে কাভার করো যে তোমার যাতে এইচএসসিটা এবং অ্যাডমিশনটা খুব ভালোভাবে কাভার হয়, আর ফুল সিলেবাসটা কাভার করার সময় তুমি অ্যাডমিশনটা টার্গেট রাখতে পারো। কারণ যেহেতু ফুল সিলেবাস থেকে অ্যাডমিশন এইচএসসি হবে না, হইলে অ্যাডমিশন হবে। আচ্ছা, এবার দেখো তাহলে তুমি এই কাজটা করলে দেখো সেকেন্ড ইয়ারের শুরুর দিকে কিছুটা দিন যখন আমি আবারও বলতেছি ট্র্যাক থেকে বিচ্যুত হব না। আমি এই সেকেন্ড ইয়ার যে লাইনটা, এই সেকেন্ড ইয়ার লাইনে আমি যাব, আমি চলতেই থাকবো এই লাইনে চলতে যদি আশেপাশে থেকে কিছু এক্সট্রা নিতে পারি আমি নিব। আশেপাশ থেকে কিছু গেইন করতে পারলে আমি গেইন করব, কিন্তু আমার চলার পথটা আমি বিকৃত করব না। আমি আবারও বলতেছি, আমি চলবো আমার চলার পথে সেকেন্ড ইয়ারের মতো করে।
আশপাশ থেকে কিছু পারলে নিব, সে আশপাশ মানে হচ্ছে ফার্স্ট ইয়ারের রিকভারি। যে আমার ফার্স্ট ইয়ার যদি ফুললি ক্লিয়ার হয়ে যায় তাহলে মাঝে মাঝে একটা দুইটা চ্যাপ্টার রিভাইজ দিলাম, এগুলোকে আমরা বলি রিকভারি। হ্যাঁ, এগুলোকে বলি রিকভারি। কোনো কিছু বাকি থাকলে আস্তে আস্তে করে পড়লাম, অল্প অল্প করে পড়লাম। বাট আমি আবারও বলতেছি সেকেন্ড পেপারে তুমি ফুল ফোকাস দিয়ে এরপর বাকি টাইমটা অন্যদিকে কাজে লাগাও, তাহলে দেখবা আস্তে আস্তে তুমি নিজেকে ধাপে ধাপে কাভার আপ করতে পারবা। আচ্ছা, এবার আসো আমরা পড়াশোনা করার সময় অ্যাডমিশনটাকে কিভাবে টার্গেট করা উচিত। ভাই আমি একবার সোজা সাপটা একটা কথা বলি, অ্যাডমিশন আমরা যেটা বলি এটা ভাই কিচ্ছু না, এটা হচ্ছে এইচএসসি উইথ ফুল বেসিক। সিম্পল হিসাব, এইচএসসি উইথ ফুল বেসিক। এইচএসসিতে যদি তুমি ফুল বেসিক ক্লিয়ার করে পড়ো বা অ্যাডমিশনে তোমার কেউ আটকাতে পারবে না। এইচএসসিতে ফুল বেসিক ক্লিয়ার করে পড়লে অ্যাডমিশনে তোমার কেউ আটকাতে পারবে না। আমি বলি হচ্ছে আমরা এইচএসসিতে ফুল বেসিক ক্লিয়ার করে পড়লে আমাদের মোটামুটি 90% অ্যাডমিশন কাভার হয়ে যায়। তাহলে বাকি 10% কি? বাকি 10% হচ্ছে স্ট্র্যাটেজি আর এক্সট্রা একটু জিনিস। এই স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝতেছি, যেটা বুঝতেছি সেটা হচ্ছে এইচএসসিতে আমাদের আনসার করার জন্য কোয়েশ্চেনের জন্য যথেষ্ট টাইম থাকে, অ্যাডমিশনের টাইমটা কম থাকে। ওই অল্প সময়ে আনসার করতে হলে তোমাকে অল্প সময়ে কীভাবে দ্রুত আনসার করতে হয় সেটা শিখতে হবে। সেটা শেখার জন্য হচ্ছে অ্যাডমিশন অতিরিক্ত টাইম। কিন্তু এইচএসসি যদি তুমি বেসিক ক্লিয়ার করে পড়ে ফেলো ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আসো, যেহেতু আমি অ্যাকচুয়ালি ফিজিক্স আর ম্যাথ পড়াই, হ্যাঁ, আর ফার্স্ট ইয়ারে যদিও আমি ম্যাথ পুরোটা পড়াই নেই, ম্যাথ অর্ধেক আমি পড়াইছিলাম, আর সেকেন্ড ইয়ারে পুরো ম্যাথটাই আমি পড়াবো। ফিজিক্স আর ম্যাথ দুইটাই আমার আলাদা দুইটা বেস থাকবে। ফিজিক্স সেকেন্ড পেপারের একটা বেস, ম্যাথ সেকেন্ড পেপারের একটা বেস, দুইটা আলাদা বেস, দুইটা ইউনিকলি চলবে। সো আমি এই ক্ষেত্রে একটা কথা বলে নিই তোমাদেরকে, ফিজিক্স আমার কোথায় কোথায় কাজে লাগে। একবারে সিম্পল ভাষায় হচ্ছে ফিজিক্স আমার কোথায় কাজে লাগে, ম্যাথ আমার কোথায় কাজে লাগে। এক নম্বর কথা, ফিজিক্স আমার 1 নাম্বার কাজে লাগে হচ্ছে এইচএসসিতে মাস্ট লাগবে, ওকে। 2 নাম্বার কাজে লাগে হচ্ছে মেডিকেলে, মাস্ট কাজে লাগে। 3 নাম্বার কাজে লাগে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, মাস্ট কাজে লাগে। 4 নাম্বার কাজ হচ্ছে ভার্সিটি বলতে আমি বুঝাচ্ছি ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল বাদে বাকি সব ভার্সিটি, সব জায়গায় লাগে ফিজিক্স। এখন আসো, অ্যাজ এ স্টুডেন্ট তুমি কি করবা? তোমার কাজটা হচ্ছে এইচএসসির বেসিকটা ফুল ক্লিয়ার করে সুন্দরভাবে পড়ে ফেলা, আর কিচ্ছু লাগবে না। কিছু প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো। বাট একটা অধ্যায় প্র্যাকটিস করতে করতে দুনিয়ার সব শেষ করে দিলে আমাদের অনেকের একটা বিশাল ঝামেলা। সে চিন্তা করে একটা অধ্যায় মানে শুরুর দিকে একটা অধ্যায় এমন প্র্যাকটিস করে হাজার ম্যাথ সলভ করে ফেলে, পরে দেখা যায় আরেক অধ্যায় পড়ার টাইমও পায় না। এমন হবে না, প্র্যাকটিস পর্যাপ্ত করব, অতিরিক্ত করার দরকার নেই। একটা ম্যাথ করলেই তো হয় বা 2টা ম্যাথ করলেই তো হয়, বুড়ি করার তো দরকার নেই। অর্থাৎ যেগুলা করলে গুছানোভাবে মোটামুটি সব কিছু করা হয়ে যায় সেগুলা করব। এবার আসো, এই যে তুমি বেসিক ক্লিয়ার করে পড়বা না, তোমার অ্যাডমিশন হয়ে যাবে। এখন আমি আলাদা করে 2-3টা মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্স সম্পর্কে একটু আইডিয়া দিব অল্প এক কথায়। প্রথমে মেডিকেল ফিজিক্স সম্পর্কে আইডিয়া দিই। মেডিকেল ফিজিক্সের প্রশ্নগুলো হয় কেমন? মেডিকেল ফিজিক্সের প্রশ্নগুলো হয় মুখস্থ টাইপসের। মুখস্থ মানে বইয়ের মুখস্থ লাইন যেগুলো আছে না ওইগুলা, যদিও মুখস্থ উইথ বেসিক, অর্থাৎ বেসিক মুখস্থ লাইন। এক কথা হচ্ছে তুমি বইয়ের লাইনগুলো বেসিক সহকারে জানা থাকলে তুমি আনসার দিতে পারবা। এখন এক্ষেত্রে বইয়ের রেফারেন্স কোনটা দিবেন? দেখো আমি বলি হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমাকে একাডেমিকভাবে আমার কাছে পড়তে হলে তোমাকে অবশ্যই তপন স্যারের বই ফলো করতে হবে, প্লাস ইসাক স্যারের বই। মেডিকেলের প্রিপারেশন যারা নিবা তারা তো বেসিক তপন স্যারের বই পড়বা। তোমরা যদি মনে করো ভাইয়া আমি আমার ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় মেডিকেলের জন্য ফিজিক্সটাকে আরও একটু ঝালাই করে নিতে চাই, আমি তোমাকে বলবো তুমি ফিজিক্সের মনে করো তাপগতিবিদ্যা অধ্যায়টা শেষ করলা, শুরুতে এটা শেষ করলা কোত্থেকে? তপন স্যারের বই থেকে। এবার তুমি কি করবা? ইসাক স্যারের বইটা একদিন নিয়ে বসবা, বইয়ের প্রত্যেকটা লাইন যত্ন সহকারে পড়ে ফেলবা, একটু টাইম দিয়ে পড়বা। এটা তোমার মেডিকেলে কি পরিমাণ কাজ দিবে চিন্তাই করতে পারবা না। যখন মেডিকেলে অ্যাডমিশন দিতে যাবা তখন নতুন এডিশনের ইসাক স্যারের বই নিতে বলবে, সেটা আবার পড়তে বলবে। নতুন এডিশনের ইসাক স্যার যদি তোমার তখন আসে, সেখানে তো আর আহামরি নতুন কোনো কিছু অ্যাড করবে না, এগুলোর সাথে হয়তো অল্প স্বল্প কিছু অ্যাড করবে, বাট মেন তো এগুলাই। তাহলে আমি যদি ইন্টারমিডিয়েটে পড়ার সময় ইসাক স্যারের বইটা সহ রিডিং পড়ে ফেলি, তপন স্যারের বইটা রিডিং পড়ে ফেলি, মেডিকেল এনাফ।
আসি ভাইয়া আমার ভার্সিটি, ওই যে রিডিং পড়ার ব্যাপারটা ভার্সিটিতেও কাজ দিবে। ভার্সিটিতে কেমন কাজ দিবে? ভার্সিটিতে কোয়েশ্চেনগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল হয়, মুখস্থ টাইপের হয়। সো মুখস্থ টাইপের যে পড়াগুলো সেগুলোর জন্য আমি মেডিকেলের জন্য যেভাবে পড়তে বলছি সেমিস্টারে পড়লে যথেষ্ট কাজ দিবে। আর ম্যাথমেটিক্যালের জন্য তোমার বেসিকটা ক্লিয়ার থাকলে হয়। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেসিক ক্লিয়ার থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে মুখস্থ থেকে কোয়েশ্চেন হয় না, ম্যাথ থেকে কোয়েশ্চেন হয়, ভালো ভালো ম্যাথ আসে। এখন ভাইয়া আমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, আমি কীভাবে ইন্টারমিডিয়েট, আপনি যেরকম মেডিকেলের ওদেরকে একটা এই যে ভাইয়া আপনি সাজেশান দিলেন, আমাকে একটা সাজেশান দেন না। প্রথম সাজেশন হচ্ছে তুমি যত বেশি বই পড়বে তত ভালো। সেকেন্ড সাজেশন হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক্সট্রা করে কিছু পড়ে রাখতে চাও, সেক্ষেত্রে আমি বলি শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক পড়ে রাখবো, এর বাইরে কিছু পড়বো না। আই রিপিট অ্যাগেইন, আমরা অনেকে যে কাজটা করি, ওই কোচিংয়ের বই, বাজারের ওই বই সেই বই বাসায় এনে টাল বানায় ফেলি, একটাও পড়া হয় না। আর ওগুলো পড়ে লাভও নাই। তুমি কাজের জিনিস পড়ো। আমরা যখন একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টার্ট করে, তখনও তাকে আমি বলি তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের 70 to 80% প্রিপারেশন হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে পড়া। কোয়েশ্চেন ব্যাংক মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোয়েশ্চেনগুলো আসছিল। আর যারা এখন ওগুলো কোথায় পাবো? ওগুলো বাজারে বিভিন্ন বইতে পাওয়া যায়, বিভিন্ন কোচিংয়ের বইতে পাওয়া যায়। আর আমাদের যারা ফেড বেসের স্টুডেন্ট তাদেরকে তো আমরা প্রত্যেকটা অধ্যায়েরই দিয়ে দিব, প্রত্যেকটা অধ্যায়ের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক দিয়েই দিব, সেখান থেকে তারা পড়তে পারবে। আচ্ছা, এবার আসো তোমাদের প্রশ্নগুলো আমি শুনবো। এবার আসো তাহলে আমাদের এইভাবে আমরা কি করব, ফিজিক্সের প্রিপারেশানটা। এবার ম্যাথের প্রিপারেশান যদি বলতে যাই, ম্যাথের ক্ষেত্রে ভাইয়া লাগে হচ্ছে এইচএসসিতে তো লাগবেই। আর অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা যায় মেডিকেল অ্যাডমিশনে ম্যাথ লাগে না। তাহলে ম্যাথ লাগে কয়টা জায়গায়? দুইটা লাগায়, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ভার্সিটি। ভার্সিটির জন্য ভাই তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ছো মোর দেন এনাফ। আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক্সট্রা কিছু পড়তে চাইলে তুমি কি পড়তে পারো? এক্সট্রা কিছু পড়তে চাইলে তুমি ওই যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা পড়তে পারো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। বই কোনটা ফলো করব? আমি মনে করি অক্ষরপত্র বইটা বেস্ট। আর এর পাশাপাশি যদি যারা ইঞ্জিনিয়ারিং ইচ্ছা আছে তারা কেতাব স্যারের বইটা রাখতে পারো, বাট এত বেশি না। ম্যাথের ক্ষেত্রে এত ঝামেলা নেই, একটা বই করলেই হয়। ম্যাথের ক্ষেত্রে একটা বই খুব ভালো করে করলেই হয়ে যায়। আচ্ছা, এইভাবে গেল। তাহলে আমি তোমাদেরকে দেখো, আমি তোমাকে বলবো তোমার সামনে যে টাইমটা আছে না, এই টাইমটাকে তুমি একটু ইউজফুল করার ট্রাই করো। আমার সেই আবার সবসময় একটা কথা তোমাদেরকে বলি, দেখো আজকের পরে যারা নিজের মতো টাইমটাকে কাজে লাগাতে পারবা না, এটার দায়ভার তোমাকেই নিতে হবে। এটার জন্য তুমি দোষী কেন? আজকে তোমার আমি বলতেছি না নেক্সট টাইমগুলো কাজে লাগাও, তো তুমি যদি কাজে না লাগাও দোষটা কার? তোমার। তো তোমারে বলছি তুমি কাজে লাগাও না, দোষ তোমারই। আমি সবসময় একটা কথা বলি, এমনভাবে কার্যকলাপ করো বা এমনভাবে পড়াশোনা করো যাতে করে তুমি নিজেকে নিজে ব্লেম দিতে না পারো। এটা হইলে আর কিচ্ছু না। নিজেকে নিজে ব্লেম দিতে না পারাটা হচ্ছে সার্থকতা। যেমন আমি আজকে এখানে দাঁড়ায় আছি, আমি কখনো এটা বলবো না এইচএসসিতে আমি পড়াশোনায় ফাঁকি দিয়েছিলাম, এই কাজটা করছিলাম, যদি এইচএসসিতে এইটা না কইরা এটা করতাম, এই টাইমটার অপচয় না করে কাজে লাগাইতাম, তাহলে তো আমি অনেক কিছু করে ফেলতে পারতাম না। এটা বলি না। আমি যতটুকু দরকার ততটুকু করছি, যেটা পার আলহামদুলিল্লাহ পাই গেছি। এই জিনিসটা আমি যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পড়ছি, ততটুকু টাইম দিছি, আমি যা পাওয়ার তা পাইছি। আমি আজকে হতাশ না, আমি নিজেকে ব্লেম দিচ্ছি না। তোমাকে সেম কাজটা করতে হবে। 2 বছর পরে দেখে নিজেকে ব্লেম দিবা। কি ব্লেম দিবা? এই সেকেন্ড ইয়ারের টাইমটা যদি একটু ভালোভাবে কাজে লাগাইতাম, সেকেন্ড ইয়ারে যদি মোবাইল টিপে একটু কমে দিতাম, সেকেন্ড ইয়ারে যদি আমি চ্যাটিং একটু কম করতাম, সেকেন্ড ইয়ারে যদি পড়াশোনা করতাম। এই যে নিজেকে ব্লেম দিচ্ছ, আমি যদি করতাম, এটার মানে হচ্ছে করার স্কোপ ছিল কিন্তু তুমি করো নাই। যদি করতাম, এই কাজটা করা যাবে না। সো নেক্সট টাইমটা তুমি এমনভাবে কাজে লাগাও, দেখো উৎফুল্ল মনে পড়াশোনা করো। নেক্সট টাইমটা এমনভাবে কাজে লাগাও তুমি নিজেকে ব্লেম দিতে পারবে না। এখন অনেকে তোমাকে বলে না 10 ঘন্টা পড়ো, 20 ঘন্টা পড়ো। না রে বাবা, তুমি ততটুকু পড়ো যতটুকু তোমার মন সায় দিচ্ছে, বা যতটুকু তুমি পারতেছো, যতটুকু তুমি অ্যাবজর্ব করতে পারতেছো। আর বাবা আমি তোমারে বললাম তুমি 16 ঘন্টা পড়ো, তো তুমি তো তোমার ক্যাপাসিটি 14 ঘন্টা, তুমি কেমনি 16 ঘন্টা পড়বা?
আর এক একজনের ব্যাপার এক এক রকম। সো ঘন্টা দিয়ে কখনো পড়াশোনা হয় না, পড়াশোনা হয় কি দিয়ে, একটা টার্গেট দিয়ে। একটা টার্গেট সেট করো, এই টার্গেট সেট করে করে পড়ো। আর রেগুলারিটি মোস্ট ইম্পর্টেন্ট, রেগুলারিটি মোস্ট ইম্পর্টেন্ট, রেগুলারিটি মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার গেলে হচ্ছে ভাই নেক্সট যে টাইমটা আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতেছি, এটা ভিডিও এটা লাইভ ক্লাস, দ্যাট মিনস এগুলো রেকর্ড হচ্ছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতেছি তোমাদের সামনে যে টাইমটা আছে সেটা পর্যাপ্ত। এই টাইমটা যদি কেউ পারফেক্টলি কাজে লাগাইতে পারো, আমি বলতে পারবো তুমি খুব ভালো কোনো জায়গায় যাবা। আছে সময় এখনও হাতে আছে, একটু টাফ হয়ে যাবে, একটু টাফ হয়ে যাবে। যারা মনে করে একবার ফার্স্ট ইয়ারে কিচ্ছুই পড়া নাই তাদের জন্য খুবই টাফ হয়ে যাবে, বাট অসাধ্য না, অসাধ্য না। আর যারা কাভার করা আছে তারা ইজিলি যেতে পারবে। তাহলে আমার কথা হচ্ছে তুমি বর্তমানে যতটুকু আছো তার থেকে আরও একটু আগানোর ট্রাই করো। এভাবে গেলে আশা করি তোমার খুব কাজ দিবে। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলোর আনসার তোমরা যে কোনো ধরনের সাজেশন চাইতে পারো, আমি লাস্টের দিকে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এভাবে আমরা আগাবো। হ্যাঁ, আমার ব্যাপারগুলো বুঝছো তো? তাহলে এভাবে তুমি এই যে আগাইতে থাকো। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা অনেকের ক্ষেত্রে দেখা যায় ফ্রাস্ট্রেশন কাজ করে, এক্ষেত্রে আমি বলি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে প্রেয়ার, যে প্রার্থনা করা বাড়াই দিতে পারো। এই জিনিসটা অনেক কাজ দিবে। যারা মুসলিম তারা নামাজ টামাজ পড়তে পারো, যারা উন্নত সনাতন ধর্মাবলম্বী তারা নিজেদের প্রেয়ারগুলো করতে পারো, তাহলে এটা মানসিক প্রশান্তি আনতে পারে। আচ্ছা, দেন হচ্ছে তুমি তোমার টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবে। একবারে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করলেই কাজ শেষ। টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবো। এবার তোমাদের একটা কমন প্রবলেম, অনলাইনে অতিরিক্ত অ্যাক্টিভিটি। আমি আমার ফেড বেসের অনেককে দেখি যে অনলাইনে ওভার অ্যাক্টিভিটি কমাইতে হবে। এতদিন পর্যন্ত দেখা যায় তো আমাদের ইন্টারমিডিয়েটের পোলাবেন অনেকে ফেসবুক ইউজ করতেই না, অনেকে অনলাইন ইউজ করতেই না, কিন্তু এবছর হচ্ছে বাধ্যতামূলকভাবে তারা করতেছে, বা তাদের মা বাবাও তাদেরকে দিচ্ছে। এখন সবার মা বাবা মোবাইল নিয়ে বসাই দিচ্ছে, মনে করতেছে ছেলে মেয়ে কী করতেছে, তারা অনলাইনে ক্লাস করতেছে, অনলাইনে পড়াশোনা করতেছে। কিন্তু এই যে তোমার বাবা মা মনে করতেছো তুমি অনলাইনে পড়াশোনা করতেছো, কিন্তু তুমি সেটা না করে ঘন্টার পর ঘন্টা ফেসবুকিং করতেছো, ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতেছো, তো তুমি তো তোমার আম্মা আব্বার সাথে সিটিং করতেছো। তারা তো জানে যে তুমি পড়তেছো, বাট তুমি পড়তেছো না। এটা কি একটা প্রতারণা না? এটা কি প্রতারণা না? নিজেকে নিজে কোয়েশ্চেন করে, এটা প্রতারণা না? অবশ্যই প্রতারণা। আমি বলতেছি না তোমাকে ফেসবুক ইউজ করা যাবে না, তুমি খেলাধুলা করা যাবে না, বাবা তুমি তোমারগুলো করো, বাট পরিমিত। ফেসবুক ইউজ করো পরিমিত। কিন্তু তোমরা তো যা দেখি মনে করো 3 ঘন্টা অনলাইনে ক্লাস করলে তোমরা 6 ঘন্টা ফেসবুক ইউজ করো। এটাই সবচেয়ে বড় ঝামেলা। আবারও বলতেছি, 3 ঘন্টা পড়াশোনা করলে 6 ঘন্টা ফেসবুকিং ইউজ করাটা, এটা তুমি বলো না আমারে, এটা কি কাজের জিনিস? যারা মনে করতেছো ভাইয়া আমি ফেসবুক কম ইউজ করি, তারা একটু মোবাইলের একটা অপশান আছে যেখানে তুমি কোন অ্যাপসে কতক্ষণ টাইম ইউজ করছো আজকে দিনে সেটা উঠে যায়। সেখানে একটু যায় দেখিও, 90% টাইম ফেসবুকে কাটাইছো, ক্লাস করার জন্য কাটাইছো। এত ঘন্টা ক্লাস করছো, সেই ঘন্টাটা বাদ দাও, এরপর তুমি পেয়ে যাবা কয় ঘন্টা তুমি আকামে ফেসবুক ইউজ করছো। যেমন ফর এক্সাম্পল আমি তোমাকে আমি একটা জিনিস দেখাই, তুমি এখন আমার ক্লাসের পর তোমরা যাইয়া তোমাদের ফোনের সেটিংসে একটা জিনিস আছে যেখানে তোমার কোন অ্যাপস আজকে দিনে তুমি কয় ঘন্টা ইউজ করছো সেটা দেওয়া আছে। সেখানে মনে করো তোমার আজকে দিনে তোমার ফেসবুক আছে মনে করো 10 আওয়ার। এই 10 আওয়ারের মনে করো এবার তুমি আজকে দিনে কী করছো চিন্তা করো, কয়টা ক্লাস করছো। আজকে দিনে ধরে নিলাম তুমি 4 আওয়ার ক্লাস করছো, এর মানে বাকি 6 ঘন্টা তুমি কী করছো? পড়াশোনা করছো? কিচ্ছু করো না। তুমি এই বাকি 6 ঘন্টা টাইমটা নষ্ট করছো। কোথায় নষ্ট করছো? ফেসবুকে। কি করছো? আর কিচ্ছু না। এটা যতটা হাস্যকর তার থেকে বেশি কষ্টকর। এখন অনলাইনটা হচ্ছে, বললাম তো অনলাইনটা একটা আশীর্বাদ, আবার অনলাইনটা হচ্ছে একটা আমাদের জন্য খুব বড় সড়ো, এটা কি বলা যায়, হুঁশিয়ারি বলা যায়। সো অনলাইনটাকে প্রপারলি ইউটিলাইজ করা শিখো তোমরা। আমি এই কথাটা বলতেছি, দেখো আমি অনেককে দেখেই বলতেছি যে হ্যাঁ তারা পড়াশুনো আছে সব, অনেকে বলতেছে ভাই আমি তো পড়াশোনা ঠিকঠাক করতেছি। হ্যাঁ ঠিকঠাক করতেছো, কিন্তু কী দরকার বাবা তোমার ফেসবুকে ঘন্টার পর ঘন্টা তোমার টাইম ব্যয় করার? তুমি আজকের দিনের পড়াটা আজকে পড়ো, তুমি অনলাইনে তুমি যে টাইমে তুমি ফেসবুকে করতেছো সে টাইমে তুমি কারোর সাথে গল্প করো, এটা ভালো আছে। এই ফেসবুক অতিরিক্ত টাইম ইউজ করিও না।
এই কাজটা তোমরা করবে না। আমি বারবার বলতেছি তোমরা একটু চেষ্টা করো যে অনলাইনে কিভাবে কম থাকা যায়। তোমার ক্লাস টাইম ফিক্সড, তুমি যেখানেই ক্লাস করো না কেন তোমাকে একটা ফিক্সড ক্লাস টাইম দেওয়া হয়। সো সেই ক্লাস টাইমের বাইরে তুমি কেন এত টাইম ব্যয় করবা? তুমি একদিনে দেখা গেল যে তুমি 4 ঘন্টা ক্লাস করলে 30 মিনিট ফেসবুক ইউজ করলা বা 15 মিনিট 20 মিনিট ইউজ করলা, হ্যাঁ একটু দিন দুনিয়ার খবর রাখা দরকার, রাখলাম। কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তুমি দেখো না। আমি বলতেছি তো এখানে আমাদের যে সকল স্টুডেন্ট আছে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখো দিনে অন্তত 6 আওয়ার প্লাস ফেসবুক হুদাই ইউজ করে। একটু আচ্ছা, যেটা বলতেছিলাম দিনে 6 আওয়ার প্লাস হুদাই ফেসবুক ইউজ করে। এই 6কে 4 দ্বারা গুণ দাও, 4 6 24, একদিনে 24 ঘন্টা, 24 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে 4, এর মানে দিনের 1/4 মানে হচ্ছে 25% টাইম তুমি ফেসবুকে খাই ফেলতেছ। তোমার আজকে দিনের 25% টাইম তুমি ফেসবুকে হুদাই কাটাই দিছ, বাকি 75% টাইম তুমি অন্য কাজ করছো। এর মধ্যে তোমার ঘুমানোর একটা টাইম আছে, কই কি হলো? এভাবে কেউ হিসাব করে না, বাট ঠিকই এটা হিসাব করে আজকে দিনে আমি এত ঘন্টা পড়ছি, আম্মা আব্বা এত ঘন্টা পড়েছি। কিন্তু বলে দেখিও আম্মা আজকে আমি আপনার ছেলে আপনার মেয়ে একটা দিনের মধ্যে 25% টাইম ফেসবুকে আনন্দ করে করে কাটাইছে। এরপর বুঝবা এটা কিন্তু আসলে খুবই খুবই ভয়ানক লেভেলের। হ্যাঁ, তোমরা সবাই এই জিনিসটা মেনটেন করার ট্রাই করবা। আর আমার পেইড বেসে যে স্টুডেন্ট যারা আছে এদেরকে আমি মাঝে মধ্যে কয়েকটারে গুতাবো, যাদেরকে অতিরিক্ত অ্যাক্টিভ দেখবো, ডাইরেক্ট গার্জিয়ান কল দিয়ে একটু মনে করো আলাপ সালাপ সুন্দরভাবে করলে একবারে ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা আমি আবারও বলতে সিরিয়াসলি দেখবা। অনলাইনে এত টাইম ব্যয় করাটা আসলে বুদ্ধিমানের কাজ না, এবং এটা তোমাদের জন্য যথেষ্ট ভয়ানক। একজন বলল রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত ঘুমাই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, অনেকে আমাকে প্রশ্ন করে ভাই রাতে পড়া উত্তম না দিনে পড়া উত্তম, সকালে তাড়াতাড়ি উঠে পড়া উত্তম নাকি লেটে ঘুমাই পড়া উত্তম? ভাই আমি এক্ষেত্রে একটা কথা বলি, তুমি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেটাই করো, জোর করে কিছু করার দরকার নেই, যেটাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো। বাট কথা হচ্ছে সেই টাইমটা যাতে ফেসবুক ইউজ করে না হয়। 12টা বাজে ঘুমাইতে গেছি, ওই যে ফেসবুক নিয়ে ভোর হাতে রাখছি, 3টা বাজে গেছে, এখন আর ঘুম আসে নাই। এই ঘুমের টাইমে ফেসবুক ইউজ করে কি তুমি ভালো কাজ করছো? ভালো কাজ করো নাই। আচ্ছা হ্যাঁ, এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, তুমি ফেসবুক ইউজ করা ভাই একদিনে কমাইতে পারবে না, অনলাইন ইউজ করা একদিনে কমাইতে পারবে না, আস্তে আস্তে কমাইতে পারবা, আস্তে আস্তে কন্ট্রোল করো। ভাই আমাদের অনেকের একটা বড় ঝামেলা হচ্ছে, তারা মনে করো অনেক কিছু করতেছে, এমন মোটিভেশন পাইছে একদিনে নিজেরা একবার গুটাই ফেলছে। একদিনে নিজেকে গুটাই ফেললে ভালো হওয়া যায় না, এটা কখনো স্থায়ী হয় না। তুমি আস্তে আস্তে রিকভার করবা। তুমি আজকে লিস্ট করো, তুমি এই টাইমগুলো লস করো, এগুলোকে আস্তে আস্তে মিনিমাইজ করো। একদিনে মিনিমাইজ করলে দেখবা যে 1 সপ্তাহ পরে তোমার এর থেকে আরও ভয়ানক অবস্থা। বাট তুমি যদি আস্তে আস্তে অল্প অল্প করে তোমাকে সেট করার ট্রাই করো, দেখবে তুমি পারবা। অল্প অল্প আস্তে আস্তে রিকভার করো, ইনশাল্লাহ তুমি পারবা। তুমি পারবা না? হ্যাঁ তুমি পারবা, অবশ্যই পারবা। আচ্ছা আসি, সব কথার মূল কথা হচ্ছে, আর তোমাদের যত প্রশ্ন আছে সেগুলো আমি লাস্টের দিকে দিব। আমি একটু আমাদের পেইড বেসের সম্পর্কে কথা বলে নিই। তো পেইড বেসে আমাদের ক্লাসগুলো কীভাবে হবে সেগুলো আমি অলরেডি তোমাদেরকে একটা ভিডিও আকারে বলছি, তবে আমি তাও আরেকটু বলে দিই। হ্যাঁ, তোমাদের জন্য আমি রুটিন রেডি করছি, সব কিছু আমি এখন বুঝিয়ে দিব। এখন একটু এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে, রুটিনটা খুব ভালো করে বুঝে নিতে হবে। এই যে তোমাদের জন্য একবারে আলাদা করে ডেট সহ তোমার রুটিন বানানো হয়েছে, আমি এগুলো প্রিন্ট আউট করে রাখছি, তোমরা এবার বাসায় প্রিন্ট আউট করে নিতে পারো। পিডিএফ অলরেডি তোমাদেরকে যারা পেইড গ্রুপে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা একটু ওয়েট করো। আমাকে 1 মিনিট টাইম দাও তো, লাইনে ঝামেলা করতেছে মনে হয়। হ্যাঁ ওকে,
আচ্ছা, এবার আমি ব্যাপারটা ক্লিয়ার করি তোমাদেরকে। যেভাবে পড়াশোনা করানো হবে, আমি আমার বেসে যেভাবে পড়াবো সেটা হচ্ছে, এক্ষেত্রে আমাদের সেকেন্ড পেপারে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঝামেলা হচ্ছে সেকেন্ড পেপারের টাইম একটু কম, তো অল্প টাইমের ভিতরে তোমাকে পুরোটা কাভার করতে হবে। সো কীভাবে কাভার করবে সেই জিনিসটা আমি ওইভাবেই সব কিছু সাজাইছি। তো এক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসগুলো প্রোভাইড করা হবে, প্রত্যেকটা অধ্যায়ে সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা অধ্যায়ে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, 4টা ইম্পর্টেন্ট জিনিস থাকবে। সেই 4টা ইম্পর্টেন্ট জিনিস কী কী আমি একটু বলি। প্রত্যেকটা অধ্যায়ের শেষে এই 4টা ইম্পর্টেন্ট জিনিস থাকবেই। 4টা না, 3টে ইম্পর্টেন্ট জিনিস, 3টে ইম্পর্টেন্ট জিনিস থাকবেই। একটা হচ্ছে তোমার সলভ ক্লাস, মানে একটা অধ্যায় তুমি পুরোটা কমপ্লিট করে প্র্যাকটিস করার পর তোমার যত প্রশ্ন আছে, তোমার বন্ধুর যত প্রশ্ন আছে, মানে একবারে সব স্টুডেন্টের যত প্রশ্ন, সব প্রশ্ন নিয়ে সলভ ক্লাস। এক ক্লাসে কাভার না হলে 2 ক্লাস নেওয়া হবে, সমস্যা কি? মানে এক কথায় সবার প্রবলেম সলভ করার জন্য যা যা প্রয়োজন। এরপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে ফর্মুলা প্লাস রিভিশন ক্লাস। ফর্মুলা প্লাস রিভিশন এই জিনিসটা যারা করছে তারাই জানে এটা কী জিনিস। খুব সুন্দর কাজ দিবে। পুরো একটা অধ্যায় যখন তুমি ফর্মুলা এবং রিভিশন ক্লাস করবা, নোটও হয়ে যাবে, সূত্রের নোটও হয়ে যাবে, আবার পুরো অধ্যায় মাথার ভিতর খুব সুন্দর করে সাজাই চলে আসবে, খুব সুন্দর করে রিভিশন হয়ে যাবে। আর ফাইনাল হচ্ছে লাইভ এক্সাম। লাইভ এক্সাম ফেইড বেসে আমাদের যারা পড়বে তাদের এগুলো বাধ্যতামূলকভাবে এগুলো করতে হবে। লাইভ এক্সাম দিতেই হবে, না দিলে বাসায় রিপোর্ট যাবে। আর তোমাদের সেকেন্ড ইয়ারে আমি যে আমাদের অটো SMS সিস্টেম করছি, অটো SMS যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তাদের কাছে তারা জানে অটো SMS যায়, যে তোমার কাছে যে ইনফরমেশানগুলো, তোমার কোন দিন কী ক্লাস না হবে সব কিছু তোমাদের ফোনে SMS-এ চলে যাবে। মানে তোমার মোবাইল ফোনে যেরকম রবি কোম্পানি, গ্রামীণ ফোন কোম্পানির মেসেজ আসে না, ওরকম মডুলাস কোম্পানির মেসেজ চলে যাবে। সো আমার থেকে মেসেজ চলে যাবে, অটোমেটিক সবার কাছে SMS চলে যাবে। SMS-এর আমরা সেট আপ রেডি করে ফেলছি, আরামসে এখন একটা SMS দেওয়া যাবে, এক ক্লিকে সবার কাছে SMS চলে যাবে। সো SMS-এর ব্যাপারটা আমি বলবো। SMS-এর ব্যাপারটা তোমাদের ফোনেই চলে যাবে, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে SMS-এ মনে করো তোমার গার্জিয়ানের ফোনে বলতে পারবে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করতেছে কি, জাস্ট এটা দিয়ে দিব, এরপর বুঝে যাবে কে পড়াশোনা করতেছে কে করতেছে না। জাস্ট কিডিং, এই ধরনের ঝামেলা ফেলবো না। আচ্ছা, তো আমি আমার এক্ষেত্রে একটা তোমাদের কথা বলে রাখি, সেকেন্ড ইয়ারের টাইমটা হচ্ছে ক্রুশিয়াল টাইম। এই টাইমের মধ্যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু সিরিয়াস থাকে, এবং আমি আশা করি সবারই সিরিয়াস থাকা উচিত। সো এই সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো কাজ করেই আমি আমার সেকেন্ড ইয়ারের প্ল্যানিংটা সাজাইছি। যাদের ভালো লাগবে তারা পড়বে, যাদের ভালো লাগবে না তারা পড়বে না, এটা কোনো ব্যাপার না। বাট কথা হচ্ছে আমি কীভাবে আমি আমার স্টুডেন্টের জন্য যেটা ভালো মনে করছি আমি ওইভাবেই সাজাইছি। সেটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ রেকর্ডেড, অর্থাৎ তোমাকে সিরিয়ালি সাজাই দেওয়া হবে। তুমি প্রত্যেকটা ক্লাস নোট করে করবা। করার পর আশা করি তোমার আর খুব একটা প্রশ্ন থাকবে না। তাও তুমি প্রত্যেকটা করবা, ইভেন কোন দিন কোন ক্লাস করবা ওটার আমি একটা ডেমো সুন্দর রুটিন দিয়ে দিছি। তাও তুমি চাইলে তুমি তোমার মতো করে, যেমন হঠাৎ করে আজকে ক্লাস ছিল, তুমি আজকের ক্লাসটা, যেমন কেউ সকালে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ বিকেলে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কেউ রাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যখন তোমাকে আমি ক্লাসটা দিয়েই দিলাম আগে থেকে, তখন তুমি তোমার পুরা দিনের মধ্যে আজকে ঝামেলা করতেছে কেন, পুরা দিনের মধ্যে যে টাইমে তোমার কাছে ভালো লাগে তুমি ওই টাইমে করতে পারবা। সেটা হচ্ছে তোমার রেকর্ডেড ক্লাসগুলা। এগুলো বেসিক ক্লাস, একেবারে ফকফকা বেসিক দেওয়া হয়েছে, ক্লিয়ার বেসিক, একবারে গোড়া থেকে বেসিক টু অ্যাডমিশন লেভেল পর্যন্ত। এই ক্লাসগুলো করলে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন ফুল ব্যাকআপ হয়ে যাবে। এরপর হচ্ছে এই ক্লাসগুলো করার পর তোমার কোয়েশ্চেন থাকতে পারে না। এই যে তোমার কোয়েশ্চেন থাকবে, এই কোয়েশ্চেনটা তুমি আমাকে পার্সোনালি করতে পারবে না, কারণ পার্সোনালি একজনকে করলাম, এই প্রশ্নটা তার অনেকেরও থাকতে পারে। তাহলে আনসারগুলো দেওয়া হবে পাবলিকলি মানে পেইড বেসের আলাদা করে দেওয়া হবে। সো সবার প্রশ্ন একসাথে নিয়ে সলভ ক্লাস দেওয়া হবে। এখন সবার প্রশ্নগুলো আমি কিভাবে কালেক্ট করব, তুমি কিভাবে আমাকে প্রশ্নগুলো দিবা, এই সলভ ক্লাসের আগে দিতে হবে। তাহলে সলভ ক্লাসটা কোন দিন সেটাও জানতে হবে। হ্যাঁ, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে তোমাদের রুটিনটা। আমি খালি তোমাদের রুটিন বানানোর জন্য আমাকে 1 সপ্তাহ কাজ করা লাগছে, খুব চিন্তা ভাবনা করে রুটিন বানানো লাগছে। তাহলে এই সলভ ক্লাসের আগে তোমাকে প্রবলেমগুলো সবগুলো আমাকে দিয়ে দিতে হবে। কিভাবে দিবা সেটা আমি তোমাকে বলতেছি একটু পরে। তো সলভ ক্লাসটা এটা অবশ্যই লাইভে হবে,
অবশ্যই লাইভে, এবং সবাইকে লাইভেই করতে হবে। কেউ যদি না করতে পারে তাকে রেকর্ডেড দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাহলে লাইভে করার চেষ্টা করতে হবে। কেন? সলভ দেওয়ার সময় যদি তোমার মাঝে আরও কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন আনসার, এক কথায় আমি তোমার দায়িত্ব নিছি ফিজিক্সের ম্যাথ তোমাকে বোঝানোর জন্য। তাহলে একটা অধ্যায় করার পর তুমি কেন কোয়েশ্চেন করতে পারবা না? অবশ্যই কোয়েশ্চেন করতে পারবা। তুমি কেন তোমার আনসার পাবা না? ইনশাল্লাহ অবশ্যই পাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে এই সলভ ক্লাসে এটা লাইভে হবে, লাইভে তুমি আবার আমাকে কোয়েশ্চেন করতে পারবা, এটা বলেন ওইটা বলেন, কোনো সমস্যা নেই। পাগল বানাই ফেলবা, আর তুমি পাগল না বানাইলে মানুষ কে পাগল বানাবে? এবার হচ্ছে ফর্মুলা প্লাস রিভিশন ক্লাস। আমি প্রত্যেকটা অধ্যায়ের 2টা করে ফর্মুলা এবং রিভিশন ক্লাস রাখছি, মানে রুটিনের মধ্যে। যদি আমার 2টা প্রয়োজন হয় 2টা হবে, না প্রয়োজন হলে একটা বন্ধ। আবার যদি সলভ ক্লাস আরও বেশি প্রয়োজন হয় আরও বেশি দেওয়া হবে। আর ফাইনালি লাইভ এক্সাম। এবার দেখো তোমার সিস্টেমটা দেখো, একটা অধ্যায়ের সবগুলা ক্লাস করার পর তোমার কনসেপ্ট ক্লিয়ার, যত প্রবলেম সলভ ছিল সবগুলা প্রবলেম সলভড। প্রবলেম যখন সলভ হয়ে গেল, এবার তোমার ফর্মুলা সবগুলা নোট করলা ফর্মুলার খাতায়, আর হচ্ছে তোমার কি থাকলো, পুরো অধ্যায় রিভিশন হয়ে গেল। রিভিশন হওয়ার পর এবার তোমার এক্সাম, লাইভ এক্সাম। সেই এক্সাম তুমি দিবা, কাঁপাই ফেলবা। আর লাইভ এক্সাম মানে তো তোমরা বুঝোই, আমি অলরেডি আগে কয়েকটা লাইভ এক্সাম নিছি, তোমরা অনেকে দিছো বা আমার ইউটিউব চ্যানেলে ঘাটাঘাটি করলেও পাবা। সে লাইভ এক্সাম দিলে সবচেয়ে বেটার সুবিধা, প্রতি মিনিটে মিনিটে তুমি টাইমটাকে কাজে লাগাইতে পারবা এবং প্রত্যেকটার সলভ সাথে সাথে পেয়ে যাবা। এটা হচ্ছে টোটাল স্ট্র্যাটেজি। ইভেন ফিজিক্সের ক্ষেত্রে আমি স্টাইলে পড়াবো, ম্যাথের ক্ষেত্রে আমি স্টাইলে পড়াবো, ফিজিক্সের ক্ষেত্রে স্টাইলে পড়াবো, ম্যাথের ক্ষেত্রে স্টাইলে পড়াবো, এবং সবগুলা ক্লাস আমি নিব। এবার আসো ভাই, এটা কি একাডেমিক এবং অ্যাডমিশন পুরোটা ব্যাকআপ দিবে? ইনশাআল্লাহ 100% ব্যাকআপ দিবে। এবার আসো, ব্যাপারটা হচ্ছে আমাদের গেল হচ্ছে এটা। এবার হচ্ছে ভাই শিট কী প্রোভাইড করবেন? শিটগুলা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাই, শিটগুলা আমরা যে শিটগুলো প্রোভাইড করব, শিটগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমাকে লেকচার শিট দেওয়া হবে, এমসিকিউ শিট দেওয়া হবে, সিকিউ শিট দেওয়া হবে, প্রত্যেকটা অধ্যায়ের অনেকগুলো শিট দেওয়া হবে। ইভেন অ্যাডমিশনের তোমার এই যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, এগুলো তোমাকে দিয়ে দেওয়া হবে। আবার ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের জন্য, যেহেতু মেডিকেলে ফিজিক্স আছে, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের জন্য মেডিকেলের একটা শিট আছে আমার কাছে, মানে প্রত্যেকটা অধ্যায়ের মেডিকেল শিট, মানে হচ্ছে মেডিকেলের লাইন বাই লাইন কোয়েশ্চেন হয় না, সে লাইন বাই লাইন এমসিকিউ বানানো একটা অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো পড়লে পুরো অর্ধেক কাভার হয়ে যায়, এরকম কোয়েশ্চেন আছে। সো তুমি প্রচুর শিট পাবা। শিটগুলো কখন দেওয়া হবে? প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে অধ্যায় শিট দেওয়া হবে। শুরু বলতে কি, আমি তো ডেট দিয়ে দিব, একটু পর আমি রুটিনটা দেখাই দিব। সেই রুটিন অনুযায়ী যে ডেট দেওয়া হলো, সেই ডেট অনুযায়ী যেদিন তোমার ক্লাস, ওই অধ্যায়ের ক্লাস শুরুর দিনই তুমি শিট পেয়ে যাবা। যেমন তোমার রেগুলারলি ক্লাস শুরু হবে কালকে থেকে মেইন ক্লাস শুরু, তাহলে কালকে থেকে মেইন ক্লাস শুরু হলে কালকে সকালে বা কালকে দুপুরে বা কালকে রাতের ভিতর তুমি শিটগুলো পেয়ে যাবা। শিটগুলো কোথায় পাবা? আমি তোমাদেরকে, যারা ভর্তি হচ্ছে তাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড দেওয়া হচ্ছে। ম্যাথ সেকেন্ড পেপারের জন্য আলাদা গ্রুপ, ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য আলাদা গ্রুপ। যেখানে অ্যাড হচ্ছে ওদেরকে ওইখানে অ্যাড করলে ওইখানেই সব কিছু প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, ভালো কথা ভাইয়া, এভাবে চলতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে ভাই, কখন শেষ করাবেন? হ্যাঁ, আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট কথা, ক্লাস কি আপনি রেকর্ডেড দিবেন, যেগুলো কি ইউটিউবে দিবেন নাকি আমাদের ওয়েবসাইটে দিবেন? কথা হচ্ছে, ওয়েবসাইট যেহেতু আমরা প্রথম দিকে লঞ্চ করতেছি, প্রথম দিকে ওয়েবসাইটে কিন্তু সিস্টেমেটিক ঝামেলা থাকতে পারে। ভাইয়ের কথাটা বুঝো। এই সিস্টেমেটিক ঝামেলার কারণে এবার দেখা গেল কি, তুমি ক্লাস করতে গেছো, হঠাৎ করে ওয়েবসাইটে ফল করলো, তো কিছু সিস্টেমেটিক ঝামেলা থাকে। ওই কারণে ওয়েবসাইটে আমাদেরকে আগে এই কাজটা করতে হবে। কি রে, এটা ঝামেলা করতেছে কেন? ওয়েবসাইটে আমাদেরকে আগে যে কাজটা করতে হবে, কিছু ট্রায়াল দিতে হবে, এরপর ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে আসবো। বাট ওয়েবসাইটের পরেও, ওয়েবসাইট যখন নিয়ে আসবো তখন দেখা যাবে যাদের স্ট্রং নেট কানেকশান নাই বা নেট কানেকশান খুবই বাজে, তাদের ক্ষেত্রে দেখা যাবে ক্লাস করতে কষ্ট হয়ে যাবে। তাদের জন্য ইউটিউবের সিস্টেমটা থাকবে, অর্থাৎ তাদের জন্য, আবারও বলতেছি, তাদের জন্য ইউটিউবের সিস্টেমটা থাকবে। কারণ এক্ষেত্রে ক্লাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকে। সো সে আবার যাদের মনে করো নেটের সমস্যা, তারা ডাউনলোড করে রাখারও ওয়ে থাকবে, মানে তুমি ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবা। তুমি ক্লাসগুলো কী করতে পারবা? ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবা। একটু কী রে, আজকে হঠাৎ করে কী করলো, ইলেকট্রিক্যাল ডিভাইসের এক ঝামেলা। একটা মিনিট আমাকে টাইম দাও তো একটু।
আচ্ছা, আমি এটা অন হইতে হইতে আমি একটু প্রজেক্টরটা আবার অন দিছি। প্রজেক্টরটা অন হইতে হইতে আমি কিছু কথা বলে ফেলি। প্রজেক্টরটা অন হইতে হইতে আমি আরও কিছু কথা বলে ফেলি যে এভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায়ই তো চলতে থাকবে। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া আমরা যদি মনে করেন ক্লাস যদি শেষ হয়ে ক্লাস একবার করার পর কি পুনরায় করার সুযোগ থাকবে কি না? হ্যাঁ, পুনরায় করার যদি কারো মনে হয় ক্লাস আবার করা দরকার তখন সুযোগ থাকবে, বাট কথা হচ্ছে এত টাইম কই তোমাদের একটা ক্লাস বারবার করার। আচ্ছা, একটু আমি এটা অন করি। আচ্ছা, তাহলে তোমাদের ব্যাপারটা হলো কি, তুমি বেসিক ক্লাসগুলো রেকর্ডেড কমপ্লিট করার পর এবার তোমাকে সলভ ক্লাসটাই লাইভে হবে, ফর্মুলা প্লাস রিভিশন লাইভে হবে, এরপর লাইভ এক্সামগুলো হচ্ছে তো অবশ্যই লাইভে হবে। এগুলো কমপ্লিট করলে তোমার একটা অধ্যায়ের মধ্যে আনাসে কানাসে আর কোনো কিচ্ছু থাকবে না। এবং তোমাদের এবার হচ্ছে ক্লাস শেষ করা হবে কখন? এই যে তোমাদের এটা হচ্ছে তোমাদের ফাইনাল রুটিনটা, এই রুটিন অনুসারেই তোমাদের ক্লাসগুলো হবে। এই যে রুটিনটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অলরেডি ফেড ক্লাসের গ্রুপে যারা ভর্তি হয়ে গেছে অলরেডি, তাদেরকে এটা দিয়ে দেওয়া হয়েছে। বেটার হয় তোমরা যদি এটা প্রিন্ট আউট করে নাও। এটার এখানে কী আছে বা কীভাবে এগুলো সেট করা হয়েছে সবগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, সবগুলো আমি বুঝাই দিব। সো তার আগে আমি একটু বলে রাখি, তোমাদেরকে যে পিডিএফ দিয়ে দেওয়া হবে ফেড গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো সেক্ষেত্রে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এটা প্রিন্ট আউট করে নাও। প্রিন্ট আউট করে নিলে বেটার, তাহলে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। এই যে কোন দিন কী আছে একবার ডেট সহ টাইম সহ সব কিছু সুন্দর করে লেখা আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে তোমার শেষ হবে কখন। তার আগে একটা কথা বলি ভাইয়া, শর্ট সিলেবাস করা যাবে কি না? অবভিয়াসলি করা যাবে। তোমার শর্ট সিলেবাসও তুমি কমপ্লিট করতে পারবা, ফুল সিলেবাসও কমপ্লিট করতে পারবা। এবার হচ্ছে শর্ট সিলেবাস, আপনি কি আগে শর্ট সিলেবাস কমপ্লিট করাবেন নাকি ফুল সিলেবাস কমপ্লিট করাবেন? আমি আগে শর্ট সিলেবাস কমপ্লিট করাইয়া তারপর ফুল সিলেবাসে যাব। যেমন তারপর হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তোমার ফিজিক্সের যেগুলো শর্ট সিলেবাসে আছে সেগুলো আগে কমপ্লিট করে ফেলা হবে, এরপর যাইয়া যেগুলো শর্ট সিলেবাসে নাই সেগুলো কমপ্লিট করা হবে। ম্যাথের ক্ষেত্রেও সেম, আগে শর্ট সিলেবাসে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করব, এরপর বাকিগুলো। এবার এখানে একটা ঝামেলা আছে ম্যাথের ক্ষেত্রে তোমার প্রথমে পড়াবো হচ্ছে জটিল সংখ্যা, যেহেতু বাস্তব সংখ্যার যোগাশ্রী প্রোগ্রাম সিলেবাসে নাই। এখন জটিল সংখ্যা যখন তুমি পড়তে যাবা, এটার জন্য আমাদের আবার কি লাগে, বাস্তব সংখ্যা যোগাশ্রী প্রোগ্রামিং প্রথম 2টা অধ্যায়, এই 2টা অধ্যায়ের কিছু বেসিক কাজে লাগে। এখন আমি ওই 2টা অধ্যায় পড়ে তারপরে এখানে আসবো, অনেক টাইম লেগে যাবে না, যেহেতু আমি আগে শর্ট সিলেবাস শেষ করব। এক্ষেত্রে তোমাদের জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে জটিল সংখ্যা তুমি শুরু করার আগে তোমাকে একটা এক্সট্রা ভিডিও দেওয়া হবে, যেটা আমি আজকে রাতে বানাবো। আজকে রাতে বানাইয়া কালকেই তোমাদেরকে দিয়ে দিব। সেই ভিডিওটাতে হচ্ছে তুমি জটিল সংখ্যাটা যদি পড়তে যাও, আগে থেকে যেসব জিনিস জানা থাকা লাগবে, যেমন বাস্তব সংখ্যার কিছু জিনিস জানা থাকা লাগবে, এরকম যেসব জিনিস আগে থেকে জানা থাকা লাগবে ওই সকল জিনিস একটা ভিডিওতে আলোচনা করে দেওয়া হবে। ওই ভিডিওটা দেখলেই এরপরে তোমাকে বাস্তব সংখ্যা করো না করো কোনো ব্যাপার না, তুমি সরাসরি কী করতে পারবা, জটিল সংখ্যা করতে পারবা। তো আমি সেই কাজটা করতেছি। সেই কাজটা তোমরা শুরুতে ওই জিনিসটা পাবা আর কি। জটিল সংখ্যা করার আগে একটা ক্লাসে তোমাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, যা যা লাগবে এক্সট্রা। আচ্ছা, এবার আসি। এবার তোমাদেরকে তাহলে আমি ব্যাপারগুলো বলে দিই কী কী থাকতেছে। প্রথমে আসো, তোমাদেরকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা করে দেখাই। প্রথম কথা হচ্ছে তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকাইলে তোমরা যে জিনিসটা দেখতে পারবা, আমি আমার ফেসবুকে যাই। তো ফেসবুকে গেলে তোমাদেরকে যে কাজটা করা হবে, 2টা গ্রুপে অ্যাড করা হবে। ফেসবুকে তোমাকে 2টা গ্রুপে অ্যাড করা হবে। এই যে ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য এই গ্রুপে অ্যাড করা হবে। তুমি যখন এই গ্রুপে যাবা, এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের গ্রুপটা, ফেড গ্রুপটা। তো তোমার আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের ফেড গ্রুপটা। এই গ্রুপের মধ্যে তুমি গেলে কী পাবা আমি একটু বলি। এই গ্রুপের মধ্যে তুমি গেলে অলরেডি পাবা হচ্ছে যেটা, এটা তো আমার লাইভ চলতেছে ওই জিনিসটা। আচ্ছা, এটা কাভার ফটো, একটা লাইক দিয়ে দিও। আচ্ছা, এই যে দেখো আমি অলরেডি এই যে 1 ঘন্টা আগেই দিয়ে রাখছি। এই যে কোর্স প্ল্যানিংটা ওইখানে দিয়ে দিয়েছি, পিডিএফ আকারে পেয়ে যাবা। কোর্স প্ল্যানিংটা আমি এখন বুঝাই দিব। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের যে এই যে তোমার প্রত্যেকটা অধ্যায়ের লাইভ এক্সাম হবে, লাইভ ফর্মুলা ক্লাস হবে, লাইভ প্রবলেম সলভ হবে, সবগুলো কিন্তু ফিজিক্সের গ্রুপে হবে, ম্যাথের গ্রুপে হবে। এবার ফিজিক্সের ক্ষেত্রে তুমি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস
এই যে দেখো নিচের দিকে গেলে তুমি আমার বিভিন্ন পোস্ট দেখবা, এই যে তোমাকে এই ভিডিওটা দেখে নিতে হবে ওভারঅল সিস্টেমের জন্য। তারপর হচ্ছে তোমার এই যে আসল জিনিস প্রবলেম সলভের জন্য, এই যে যেমন প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে পোস্ট আমার এখানে দেওয়া আছে। যেমন তুমি দেখবা এই সমস্যা জিজ্ঞাসা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, তাহলে তুমি যখন সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স পড়বা তখন তুমি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স অধ্যায়ের কোনো প্রবলেম যদি থাকে সেই প্রবলেম কমেন্ট করবা কোথায়? এই পোস্টে কমেন্ট করবা। এরকম তোমার সাথে তোমার বন্ধুবান্ধব যারা আমার পেজ বেসে আছে সবাই কমেন্ট করবে। এই সবাই কমেন্ট করলে সবার প্রবলেমগুলো এই পোস্টেই থাকবে। তাহলে আমি যখন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের সলভ ক্লাস দিব তখন আমি প্রবলেম কোত্থেকে পাবো? এই পোস্টের কমেন্টগুলো সবগুলো চেক করে সবগুলো প্রশ্নকে আমি সাজাইয়া তারপর সলভ ক্লাস নিব। এবার হচ্ছে তোমার এখানে একটা কথা বলা আছে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য সেম সিস্টেম। এই অধ্যায়ের জন্য তোমার এই পোস্টে কমেন্ট করতে হবে, অন্য অধ্যায়গুলো এই পোস্টে কমেন্ট করা যাবে না। এই পোস্টে কমেন্ট করবে শুধু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। অবশ্যই প্রশ্নটি সুন্দর করে খাতায় লিখে সেটির ছবি তুলে কমেন্টে দিবা, সময় হলে সলভ ক্লাসের সময় জানিয়ে দেওয়া হবে। আমি তো সলভ ক্লাসের টাইম আজকে জানিয়ে দিব। তাহলে মেইন কথা হচ্ছে তোমার একটা প্রশ্ন আছে, মানে এক কথা তুমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স শেষ করার সময় প্রত্যেকটা ক্লাস করার পর তুমি বা পুরো অধ্যায়টা শেষ করার পর তোমার যত সমস্যা আছে সবগুলা খাতায় সুন্দর করে লিখবা, লিখে সেটার ছবি তুলে এখানে কমেন্ট করবা, ছবি তুলে কমেন্ট করবা। এরকম তোমার মতো অনেকেই করবে। সবার কমেন্ট দেখে আমি এই সবার কমেন্ট একসাথে করে সবার প্রশ্ন একসাথে করে সলভ দিব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি কারো আনসার না পাওয়ার কোনো চান্স নাই, সবার আনসার একসাথে দিব। এই যে যেমন সেমিকন্ডাক্টর আছে না, এরপরে যাও পরমাণু মডেলেরটা তুমি এখানে দিবা, এরপরে যাও তুমি আধুনিক পদার্থবিজ্ঞানেরটা এখানে দিবা, এরপরে তুমি ভৌত আলোক বিজ্ঞানেরটা এখানে দিবা, এরপরে জ্যামিতিক আলোক বিজ্ঞানেরটা এটার কমেন্টে দিবা, এরপর তাড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এখানে দিবা, এরপর হচ্ছে তড়িৎ প্রবাহ চুম্বকীয় চুম্বকত্ব। মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা একটা করে পোস্ট দেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা একটা করে পোস্ট দেওয়া আছে। যেমন তোমরা প্রথমে শুরু করবা তাপগতিবিদ্যা করার পর তার প্রবলেমের সমস্যাগুলো তুমি এখানে কমেন্ট করবা, কমেন্ট করে তোমরা দিয়ে দিবা। এটা বুঝছি কিনা, প্রশ্ন কিভাবে করতে হবে সেই জিনিসটা বুঝছি কিনা। আমাকে পার্সোনালি গুতাগুতি করে লাভ হবে না, কারণ হচ্ছে দেখো সবাইকে আলাদা আলাদা করে সলভ দেওয়া পসিবল হয় না। আর পার্সোনালি প্রশ্নগুলো তো আসলে তোমার টাইমেরও একটা ব্যাপার স্যাপার থাকে। আর এখানে যখন তুমি কমেন্ট করবা, তুমি আমার পেড বেসের স্টুডেন্ট, তোমার প্রবলেম সলভ করার দায়িত্ব আমার। তাহলে তুমি এখানে কমেন্ট করলে আমি সলভ ক্লাসের আগে তোমাদেরকে এখান থেকে প্রবলেমগুলো নিয়ে দিয়ে দিব। সলভ ক্লাস কয় তারিখে হবে সেটা আমি একটু পরেই বলতেছি। তাহলে এভাবে হচ্ছে আমার এটা কিসের গ্রুপ? ফিজিক্স সেকেন্ড পেপার পেড বেসের গ্রুপ। যারা ফিজিক্স সেকেন্ড পেপারে ভর্তি হবে তারা এখানে পাবে। আর হচ্ছে যারা শর্ট সিলেবাস আমি আগে শেষ করব, সো শর্ট সিলেবাস যারা ভর্তি হবা তাদেরকে যতদিন পর্যন্ত শর্ট সিলেবাস চলবে ততদিন পর্যন্ত এখানে রাখা হবে। শর্ট সিলেবাস শেষ হলে তোমাদেরকে এখান থেকে আবার তাড়াই দেওয়া হবে। আচ্ছা, সিমিলারলি তুমি যদি যাও ম্যাথের জন্য হচ্ছে তোমার এই যে ম্যাথের জন্য আরেকটা গ্রুপ আছে আমাদের, ম্যাথের জন্য ম্যাথ সেকেন্ড পেপার। ওকে, এই যে ম্যাথ সেকেন্ড পেপারের গ্রুপ, তুমি যদি যাও এখানে কোর্স প্ল্যানিং অলরেডি দেওয়া আছে। এবার তুমি এখানে দেখো ম্যাথ সেকেন্ড পেপারের গ্রুপে, এবার দেখো আমাদের এই যে প্রত্যেকটা অধ্যায়ের এই যে যেমন স্থিতিবিদ্যা অধ্যায় তার কমেন্টের জন্য এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার বিস্তার পরিমাপ সম্ভাবনা, প্রত্যেকটা অধ্যায়ের জন্য এখানে কি এরকম পোস্ট দেওয়া আছে। সো প্রত্যেকটা অধ্যায়ের পোস্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি যে অধ্যায়টা পড়বা, তুমি যেটা পড়বা পড়ার পর সেটা কমেন্ট করবা। এবার প্রশ্ন হচ্ছে মাঝখানে একটু করে তোমার প্রমোশন করি, মাঝখানে প্রমোশন করে হচ্ছে এটা আমার ফেসবুক চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবা। আর হচ্ছে তোমার যাদের হচ্ছে তোমার অনেকের ক্ষেত্রে হচ্ছে তোমরা ভিডিওগুলো খুঁজে পাও না, তাদেরকে এই সুযোগ একটু দেখাই দিই। তুমি আমার চ্যানেলে গেলে তুমি দেখবা এরকম এই যে যেমন এইচএসসি সেকেন্ড পেপারে গেলে প্রত্যেকটা আলাদা করে প্লেলিস্ট করা আছে। এখানে গেলে আরও আছে, এই যে তোমার এই যে এদিকে গেলে আরও আছে আরোগুলা, প্রত্যেকটা ওদের এরকম দেওয়া আছে। হ্যাঁ, তো এরকম এই যে তোমার ম্যাথ সেকেন্ড পেপারের জন্য আলাদা একটা সেকশন আছে, তারপর হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের জন্য সেকশন আছে, তারপর হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপারের জন্য আইসিডির জন্য এরকম সেকশন আছে। সো এই সেকশনে আমি কিছুদিন পর অ্যাড করে দিই। আর নর্মালি তোমার প্লেলিস্ট এই যে যারা খুঁজে পাও না, এই প্লেলিস্টে যাবা, এই প্লেলিস্টে গেলে তুমি দেখবা সবগুলো একসাথে আছে, যতগুলো প্লেলিস্ট বানানো হয়েছে সবগুলো প্লেলিস্ট এই যে একসাথে আছে, সবগুলো প্লেলিস্ট একসাথে আছে তোমার
সবগুলো প্লেলিস্ট, এই প্লেলিস্টগুলোতে তুমি খুঁজে নিতে পারবা, প্লেলিস্টগুলো থেকে তুমি সবগুলো খুঁজে নিতে পারবা। সো যাদের মনে করো অনেকের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে ট্রায়াল ক্লাস, এটা অনেকে আবার একটা প্রশ্ন করে, ভাইয়া এখানে যে আপনার প্লেলিস্টে ভিডিওগুলো আছে এগুলো কি আপনার পুরো অধ্যায় কভার করা আছে? না ভাইয়া, প্রত্যেকটা অধ্যায়ের প্রথম কয়েকটা ক্লাস এখানে দেওয়া আছে। কিছু কিছু অধ্যায় তোমার ফ্রি আছে, যেমন ফাংশন, এই অধ্যায়টা ফ্রি, এই অধ্যায়টা পুরোটাই এখানে দেখবে দেওয়া আছে। যোগাযোগকরণ এটা কিন্তু ফ্রি না, ফেক, তাহলে এখানে প্রত্যেকটা ক্লাস দেওয়া নেই, প্রথম 4টা ক্লাস দেওয়া আছে। এরপর হচ্ছে তোমার অন্তরীকরণ, এটা পুরোটা ফ্রি, 26টা ক্লাস সবগুলো এখানে দেওয়া আছে। এরকম যেগুলো ফ্রি ক্লাস সেগুলো সবগুলো দেওয়া আছে, আর যেগুলো পেড ক্লাস সেগুলোর প্রথম কয়েকটা দেওয়া আছে এই তোমার এই যে কি বলে ট্রায়ালের জন্য। অনেকের আবার এরকম জিনিস দেখা যায়, সেটা হচ্ছে কি, তারা হচ্ছে যে কাজটা করে, মানে ভাইয়া একটা অধ্যায় পড়ানোর পর আমার দেখা যায় মানে একটা অধ্যায় কি ভালোভাবে পড়ানো হয়েছে, এরপর কোর্সে ভর্তি করানোর পর বাকি অধ্যায়গুলো কোনোরকম চালাই দেওয়া হয়। সো আমার কথা হচ্ছে আমার প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে ডেমো আছে, প্রত্যেকটা অধ্যায়। তোমার কাছে মনে হতে পারে ভাই আপনি ফিজিক্সের তাপগতিবিদ্যা দিয়ে শুরু করে তাপগতিবিদ্যা ভালো করে পড়ায়, যদি অন্যগুলো ভালোভাবে না পড়ান, প্রত্যেকটা অধ্যায়ের ডেমো আছে, যেটা ভালো লাগে সেটা। আবার কেউ যদি স্পেসিফিক অধ্যায় কিনতে চায়, যে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা, মানে আমি এই অধ্যায় কিনবো ওই অধ্যায় কিনবো, সেটাও কিনতে পারে। তবে পুরো কোর্স কিনা লাভজনক, কারণ পাইকারি আর খুচরার মধ্যে নিচ্ছে খুচরার মূল্য একটু বেশি। আচ্ছা, এবার আসলে তোমাদেরকে যেটা বুঝিয়ে দিব সেটা হচ্ছে এই যে পিডিএফটা, এই যে কোর্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কোর্সের ব্যাপারটা আমি রুটিনটা কিভাবে বানাইছি, আমার এই রুটিনটা কিভাবে বানানো হয়েছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, প্রথম হচ্ছে আমি ফিজিক্স সেকেন্ড পেপারেরটা বলতেছি। এই যেমন ফিজিক্স সেকেন্ড পেপারে তুমি গেলে আমি এই যে চ্যাপ্টার 1, তাহলে প্রথমে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে কোন অধ্যায় পড়বো? 1 নম্বর অধ্যায় পড়বো। 1 নম্বর অধ্যায়ে টোটাল কয়টা লেকচার আছে? এই 1 থেকে কত পর্যন্ত? 15। এর মানে 1 নম্বর অধ্যায়ে টোটাল লেকচার আছে 15টা। এখন এই 15টা লেকচার কমপ্লিট করার পর কয়টা ক্লাস হবে? সলভ ক্লাস, ফর্মুলা অ্যান্ড রিভিউ ক্লাস, ফর্মুলা অ্যান্ড রিভিউ ক্লাস, লাইভ এক্সাম। এরকম প্রত্যেকটা অধ্যায়ের পর 4টা ক্লাস রাখা হয়েছে। সলভ ক্লাসে ফর্মুলা ক্লাসের জন্য 2টা রাখা হয়েছে। অধ্যায় ছোট হলে 1 ক্লাসে হয়ে যায়, অধ্যায় বড় হলে 2 ক্লাস লাগে। তাহলে আমার কথা হচ্ছে আমি 2টা রাখছি প্রত্যেকটার জন্য, প্রয়োজন হলে অন্য কিছু দিব, আর প্রয়োজন না হলে সেটা গ্যাপ থাকবে, কোনো সমস্যা নেই। মানে তবে ফর্মুলা ক্লাস সবগুলোতেই দেওয়া হবে। এবার আসো, ব্যাপারটা হচ্ছে এবার তুমি যেমন তাপগতিবিদ্যার 15 লেকচার, এখন তুমি কোন দিন ক্লাস করবা? তুমি যদি আমার কমান্ড অনুযায়ী ক্লাস করতে যাও, তোমাকে আমি একটা কমান্ড সাজাই দিছি কিভাবে। লেকচার 1 ক্লাস করবা 2 আগস্ট মানে কালকে, এরপর লেকচার 2 ক্লাস করবা 4 আগস্ট বুধবার, এরপর লেকচার 3 7 আগস্ট শনিবার, এরপর লেকচার 4 9 আগস্ট সোমবার। প্রথম 1 মাস থেকে একটু বেশি আমি সপ্তাহে 3টা করে ক্লাস দিছি, এরপরে সপ্তাহে 4টা করে ক্লাস। আবার ম্যাথের ক্ষেত্রে প্রথম সপ্তাহে 4টা ক্লাস, কারণ ওই যে একটা এক্সট্রা ক্লাস আছে যেটা আমি রেডি করে দিব। সো দেখো তাহলে লেকচার কোনটা কয় তারিখে করবা, তারিখ ফিক্সড। তাহলে লেকচার 1 থেকে লেকচার 15, লেকচার 1 তুমি 2 আগস্ট শুরু করলে লেকচার 15 হচ্ছে 4 সেপ্টেম্বর শনিবার শেষ। এদিন তোমাকে শেষ করতেই হবে। তুমি 4 তারিখ কী করলা? 4 সেপ্টেম্বর শেষ করলা। 6 সেপ্টেম্বর ক্লাস হবে, কি ক্লাস? লাইভ ক্লাস, সলভ ক্লাস। এরপরে 8 সেপ্টেম্বর ফর্মুলা অ্যান্ড রিভিউ ক্লাস। 10 সেপ্টেম্বর ফর্মুলা অ্যান্ড রিভিউ ক্লাস, যদি 1 ক্লাসে না হয় 2 ক্লাস যাবে। এরপরে 11 সেপ্টেম্বর হচ্ছে লাইভ এক্সাম। তাহলে এই সলভ ক্লাস কয় তারিখ? 6 সেপ্টেম্বর। তাহলে দেখো 6 সেপ্টেম্বর আমি তোমাকে জিজ্ঞেসও করবো না, তোমার ফোনে SMS চলে যাবে। 6 তারিখের আগেই তোমার ফোনে SMS চলে যাবে 6 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 11 তারিখ কী কী ক্লাস, লাইভ ক্লাস আছে। আর হচ্ছে তোমার এই যে সলভ ক্লাসের আগে তুমি আমাকে নিশ্চয়ই প্রবলেমগুলো জানাইতে হবে। তো তোমার প্রবলেম তুমি কোথায় জানাবা? ফেসবুক গ্রুপে তোমাকে অ্যাড দেওয়া হয়েছে, সেই গ্রুপে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা করে পোস্ট দেওয়া আছে, ওই পোস্টের কমেন্টে সেখান থেকে আমি সবগুলা কালেক্ট করে সলভ ক্লাস দেব। ব্যাপারটা বুঝছি? তাহলে আমি এই ক্লাসগুলো তুমি তোমার স্বাধীনতা অনুযায়ী করতে পারবে, তোমাকে স্বাধীনতা অনুযায়ী। তোমার যেমন আমি যে বলছি 2 আগস্ট করতে হবে, এমন না। তুমি 2 আগস্ট যদি আগেও করে ফেলো বেটার, মানে তুমি যত তাড়াতাড়ি করে ফেলতে পারো তত ভালো। বাট আমি প্রত্যেকটা অধ্যায়ের ফিনিশিং দিব এভাবে। তাপগতিবিদ্যার ফিনিশিং কখন? 8 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর। মানে আমার রুটিন অনুযায়ী এই 11 সেপ্টেম্বর তাপগতিবিদ্যার লাইভ এক্সামের মাধ্যমে সব কিছুই শেষ। তোমার এরপরে বাকি থাকতে পারবে না। যদি এখনও অনেকে শেষ হয়ে গেছে, এটা অবশ্যই প্লাস পয়েন্ট। বাট আমার কথা হচ্ছে এরপরে যাওয়া যাবে না। 6 তারিখের আগে মাস্ট তোমাকে প্রবলেম সাবমিট করতে হবে। প্রবলেম সাবমিট যদি 6 তারিখের আগে না করো, তুমি প্রবলেম সলভ পাবা না। এটা তোমার জন্য শিক্ষা।
কেন তুমি 6 তারিখের আগে না করলে তুমি ফিসে যাচ্ছ না? তাহলে তোমাকে প্রবলেম যদি আমাকে জিজ্ঞেস করতে হয় 6 তারিখের আগেই জিজ্ঞেস করতে হবে। এরপরে জিজ্ঞেস করতে হলে তোমার গার্জিয়ান আমার জিজ্ঞেস করবে। এখানে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে এই কমান্ড অনুযায়ী তোমাকে যাইতে হবে, এই কমান্ড অনুযায়ী তোমাকে আগাইতে হবে, অন্য কোনো কমান্ডে যাওয়া যাবে না। রুটিনের মতো করে মেনটেন করতে হবে। তাহলে দেখো একবার তারিখ সহ দেওয়া আছে, আমি সাজেস্ট করব যে তারিখ দেওয়া আছে সেই তারিখে ক্লাস করবা। 2 তারিখ দেওয়া আছে লেকচার 1, কিসের লেকচার 1? চ্যাপ্টার 1-এর, এটা তো ফিজিক্সের জন্য, ফিজিক্সের চ্যাপ্টার 1-এর 1 নম্বর লেকচার করে ফেলবা। তুমি কালকে সোমবারে কোন সময় তুমি ফ্রি আসো আমি জানি না, বাট সারাদিনে নিশ্চয়ই তুমি 1 ঘন্টা ফ্রি আসো। যে 1 ঘন্টা সারাদিনে ফ্রি আসো সেই 1 ঘন্টা তোমাকে এটা করতে হবে এবং করে নোটও করতে হবে। তুমি যে করছো তার প্রমাণ নোট। এটা গেল। এই যে দেখো এই রুটিনগুলো তোমরা পেয়ে যাবা, গ্রুপে দেওয়া আছে, তোমরা প্রিন্ট আউট করে নিলে সবচেয়ে বেটার। চ্যাপ্টার 1-এর পরে আসবে হচ্ছে চ্যাপ্টার 2 ফিজিক্সের। চ্যাপ্টার 2 শুরু হবে 13 সেপ্টেম্বর, শেষ হবে হচ্ছে তোমার 1 সেপ্টেম্বর। টোটাল লেকচার হচ্ছে 11টা। এই 11টা লেকচার কমপ্লিট করার পর এই যে 4টা ডেট, এই 4টা ডেটের মিনিং বুঝছো তো? সলভ ক্লাস, মাঝখানে 2টা ফর্মুলা, এরপর লাইভ এক্সাম। তাহলে এই 2 অক্টোবরের আগে তোমাকে কি করতে হবে? প্রবলেম সাবমিট করতে হবে। আর 8 অক্টোবর এটা আজীবনের জন্য শেষ। এই 2 নম্বর চ্যাপ্টারের পরে আমরা পড়াবো হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার চলতরিৎ। এই যে এখানে টোটাল 10টা লেকচার আছে, বাকি সব দেওয়া আছে। এরপরে আমরা পড়াবো 8 নম্বর অধ্যায়। দেখো এখানে সিরিয়াল দেওয়া আছে কোনটার পর কোনটা পড়াবো। আমি 3 নম্বর অধ্যায় পড়ানোর পর পড়াবো হচ্ছে 8 নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা এখানে টোটাল লেকচার আছে হচ্ছে তোমার লেকচার আছে টোটাল 9টা। এরপর হচ্ছে আমি পড়াবো 9 নম্বর অধ্যায়। 9 নম্বর অধ্যায়টা পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখানে লেকচার আছেই 4টা, অর্থাৎ 4 লেকচারে শেষ, কারণ এটা ছোটো একটা অধ্যায়, 4 লেকচারই পুরোটা কি শেষ। এরপর তোমার 9 নম্বর চ্যাপ্টারের পরে আমি পড়াবো 10 নম্বর অধ্যায় সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। এরপরে এটা হচ্ছে রেস্ট অর রিকভার, মানে হচ্ছে 31 ডিসেম্বর কোনো রুটিন অনুযায়ী কোনো ক্লাস নাই। ওই রুটিন অনুযায়ী ক্লাস নাই মানে ওই দিন তুমি কি করবা? ওই দিন তোমার যদি কোনো কিছু গ্যাপ থাকে সেই গ্যাপটা ফুলফিল করবা, আর যদি গ্যাপ না থাকে তুমি রেস্ট নিবা বা তুমি যে কোনো কিছু করতে পারো। মানে এটা হচ্ছে তোমার আমার রুটিন অনুযায়ী এখানে ওই দিন কোনো ক্লাস নাই। কি রে ঝামেলা করতেছে কেন? একটু ঝামেলা করার টাইম পায় না। আচ্ছা এরপরে গেল, তাহলে চ্যাপ্টার 10 চলে গেল। এরপর হচ্ছে তোমার চ্যাপ্টার 7 পড়াবো। চ্যাপ্টার 7 পড়াবো ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টার 7 করছি মানে হচ্ছে এইচএসসি 22 বেসের শর্ট সিলেবাস শেষ। এইচএসসি 22 বেসের শর্ট সিলেবাস শেষ। এরপরে এবার হচ্ছে শর্ট সিলেবাসের পরেরগুলা, এতটুকু করলে শর্ট সিলেবাস শেষ। এরপর হচ্ছে তোমার শর্ট সিলেবাসের বাইরেরগুলা চ্যাপ্টার 6 পড়াবো। এরপর হচ্ছে চ্যাপ্টার 4 পড়াবো। এরপর হচ্ছে চ্যাপ্টার 5 পড়াবো। এরপরে তাহলে আমাদের ফুল সিলেবাস শেষ। আর এখানে তোমার এরপর হচ্ছে তোমার এক্ষেত্রে ফুল সিলেবাস যদি কমপ্লিট হয়ে যায়, এরপর যদি তোমার কোনো এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয়, মানে অনেক সময় হইতে পারে না, যেমন প্রত্যেকটা বছর আমরা শেষ করানোর পরে স্টুডেন্টরা আমাদেরকে আবার রিকোয়েস্ট করে, বলে যে ভাইয়া আপনি এটা নিয়ে আমাদেরকে একটু ক্লাস নেন, ভাই আপনি একটা এমসিকিউর ক্লাস নেন, ভাই আপনি এটা একটু পড়ান, ভাই আপনি এটা একটু রিভিউ দেন, এরকম অনেক রিকোয়েস্ট আসে। এবং আই থিঙ্ক তোমাদের থেকেও আসবে যদি তোমরা পড়াশোনা করো। পড়াশোনা করলে মনে হবে সিলেবাস যেহেতু শেষ, ভাই একটা এমসিকিউ ক্লাস দেন না, ভাই একটা এটা দেন না, মানে সেটা তো রিকোয়েস্ট। তুমি রিকোয়েস্ট করে যত বাইর করতে পারো তত লাভ, কারণ সেটার জন্য তার টাকা লাগতেছে না। সো এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট অনুযায়ী যদি প্রয়োজন হয় আমি ক্লাস অ্যারেঞ্জ করতে আমার কোনো আপত্তি নেই, কারণ তোমার দায়িত্ব আমি নিছি। আচ্ছা এবার আসো গেল। এবার হচ্ছে সিমিলারলি ম্যাথ সেকেন্ড পেপারও সেম। তোমার প্রথমে পড়ানো হবে চ্যাপ্টার 3। আর চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে আমি বারবার বলতেছি চ্যাপ্টার 3 পড়তে হলে কিন্তু আমাদের বাস্তব সংখ্যা লাগে। সেটা তোমার পড়া না থাকলে তার জন্য একটা হেল্পিং ক্লাস থাকবে, মানে একটা ছোটো 1 ঘন্টার ক্লাস আমি দিয়ে দিব শুরুতে, ওইটা করার পর তারপর করতে হবে। মানে লেকচার 1 থেকে তুমি 10 করবা, তার আগে একটু হেল্পিং ক্লাসটা করে নিতে হবে। মানে এই অধ্যায় পড়তে হলে আগে থেকে যে জিনিসগুলো জেনে থাকা লাগবে, অর্থাৎ বাস্তব সংখ্যার কিছু জিনিস জানা থাকা লাগে, সেই যে জিনিসগুলো জানা থাকা লাগবে সেগুলো আমি আগে বলে দিব এই হেল্পিং ক্লাসে। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে হেল্পিং ক্লাসটা করে নেওয়া। হেল্পিং ক্লাস করার পর হেল্পিং ক্লাস কালকে সকালে পেয়ে যাবা। আচ্ছা মানে ফেক গ্রুপে পেয়ে যাবা। এরপর হচ্ছে তোমার লেকচার 10 পর্যন্ত গেল। এবার হচ্ছে তোমার এই সেম 2 আগস্ট থেকে ক্লাস শুরু করবা।
10 নম্বর লেকচার 23 আগস্ট শেষ হবে। এরপর হচ্ছে এই 4টা আবার আগের মতো 4টা আমাদের ডেট দেওয়া হয়েছে, এই 4টা হচ্ছে লাইভ ক্লাসের ডেট, এই 4টা হচ্ছে লাইভ ক্লাসের ডেট। চ্যাপ্টার 3 কমপ্লিট করার পর আমরা চ্যাপ্টার 6 কমপ্লিট করব। চ্যাপ্টার 6 কনিক্স, এই কনিক্সের জন্য সরল লেখার বেসিক লাগে, সো সরল লেখাটা জানা থাকাটা জরুরি। এরপর হচ্ছে তোমার চ্যাপ্টার 6 এর পরে চ্যাপ্টার 7 পড়াবো, ত্রিকোণমিতি, যেটা অনেকে ভয় পায়, ইনশাল্লাহ ক্লাস করার পর বুঝবো কত মজা। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 8 পড়াবো, স্থিতিবিদ্যা, অনেকের জন্য ভয়ঙ্কর সাবজেক্ট, অনেকের জন্য এটা ভয়ঙ্কর ধরনের একটা অধ্যায়, আর আমাদের জন্য হচ্ছে মজাদার একটা অধ্যায়, কারণ ক্লাস তো আমি নিচ্ছি। সো এই স্থিতিবিদ্যার ক্লাস বস লেভেলের ইনশাল্লাহ ক্লাস রেডি করা আছে, করলেই বুঝবা মজা কাকে বলে। সো এই স্থিতিবিদ্যা, এরপরে আসবে হচ্ছে তোমার এই 22 তারিখ আর 24 তারিখ কোনো কি নেই, ম্যাথের কোনো শিডিউল নেই। ম্যাথের হচ্ছে ওই 2 দিন তোমার রেস্ট বা রিকভার বলতে পারো ম্যাথের জন্য, ফিজিক্সের শিডিউল থাকতেই পারে, ম্যাথের জন্য এই 2 দিন হচ্ছে রেস্ট শিডিউল। তারপর হচ্ছে চ্যাপ্টার 9 পড়াবো গতিবিদ্যা, তারপর হচ্ছে চ্যাপ্টার 4 পড়াবো। এটা পড়ানোর পর তোমার এসএসসি 22 বেসের শর্ট সিলেবাস শেষ, শর্ট সিলেবাস শেষ। এবার যারা ফুল সিলেবাস কমপ্লিট করবে তাদের জন্য হচ্ছে এই যে বাকিটা চ্যাপ্টার 5 পড়াবো, এরপর চ্যাপ্টার 10 পড়াবো, এরপর চ্যাপ্টার 1, এরপর চ্যাপ্টার 2 কমপ্লিট, এবং এরপর যদি তোমার এক্সট্রা ক্লাস দরকার হয় অ্যারেঞ্জ করা হবে। এবার হচ্ছে ফাইনালি হচ্ছে তোমাদেরকে একটা কাজ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমি জানি অনেকে হচ্ছে এত কিছু বলার পর তারা ঠিকই লাইভ ক্লাসের শিডিউল ভুলে যাবে। সো লাইভ ক্লাসের শিডিউলের জন্য আমি আলাদা করে আরেকটা বানাইছি তোমার বক্স, এখানে শুধু লাইভ ক্লাসগুলো দেওয়া আছে। লাইভ ক্লাস কোন কোন দিন লাইভ ক্লাস হবে দেখো, এটা হচ্ছে লাইভ ক্লাসের রুটিন। 1 আগস্ট সানডে ওরিয়েন্টেশন ক্লাস চলতেছে এখন, আর 25 আগস্ট বুধবার সলভ ক্লাস। কিসের সলভ ক্লাস? ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 এর ফর্মুলা অ্যান্ড রিভিউ ক্লাস, ওইটার ফর্মুলা অ্যান্ড রিভিউ ক্লাস, ওইটার লাইভ এক্সাম, ওইটার। সো ডেট ফিক্সড। এরপরে 8 সেপ্টেম্বর, এরপর হচ্ছে তোমার 6 সেপ্টেম্বর সলভ ক্লাস ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এর। এরকমভাবে কোন তারিখে কিসের লাইভ এক্সাম নেবে, এই যে এই ডেটগুলোতে কোনো শিডিউল রাখা যাবে না। আর প্রত্যেকটা লাইভ ক্লাস হবে 7:30 যদি কোনো কারণে চেঞ্জ করতে হয় সেটা তোমাদেরকে মোবাইল ফোনের টেক্সট আকারে জানাই দেওয়া হবে, কোনো মেসেঞ্জার না, কোনো ফেসবুক না, মোবাইল ফোনে অটোমেটিক SMS চলে যাবে। ওকে তাহলে আমাদের এইভাবে চলতে থাকবে। এই যে একবার প্রত্যেকটা তুমি এখানে রুটিন দেখলে দেখবে কোন দিন কী ক্লাস সুন্দর করে সাজানো আছে, যেদিন যে ক্লাস সেই ক্লাসে, এগুলো সবগুলো লাইভ ক্লাস, এগুলো সবগুলো লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাস। এই লাইভ ক্লাস কমপ্লিট, এই যে তোমার প্রত্যেকটা লাইভ ক্লাসে শিডিউল দেওয়া আছে, হ্যাঁ কোন দিন কোন লাইভ ক্লাস হবে সবগুলো দেওয়া আছে। সো এতটুকু পর্যন্তই। এবার তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর তুমি ভর্তি হওয়ার প্রসেসটা আমি বলে দিই। ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের, আমি আবারও বলতেছি, এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড এটা আমি পড়াবো, ম্যাথ সেকেন্ড এটাও আমি পড়াবো, দুইটাই আমি পড়াবো। এই দুইটা কোর্স সেকেন্ড পেপার, দুইটা কোর্সে আমি নিজে রান করতেছি। সো ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য দুইটা কোর্স আছে, একটা হচ্ছে তুমি ফুল সিলেবাস কভার করতে পারবা, আর একটা হচ্ছে শর্ট সিলেবাস কভার করতে পারবা। ম্যাথ সেকেন্ড পেপারের জন্য সেম, তুমি ফুল সিলেবাস কভার করতে পারবা, আবার চাইলে তুমি শর্ট সিলেবাস কভার করতে পারবা। তো তুমি যদি ফুল সিলেবাস কভার করতে যাও, ফুল সিলেবাসের সিস্টেম হচ্ছে এরকম, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4000 টাকা, যেটা হচ্ছে অফলাইনে 8000 টাকা ছিল, অনলাইনে অর্ধেক করে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে 4000 টাকা পেমেন্ট। কিসের জন্য? ফিজিক্স সেকেন্ড পেপার ফুল সিলেবাসের জন্য, অথবা ম্যাথ সেকেন্ড পেপার ফুল সিলেবাসের জন্য। কেউ ফিজিক্স সেকেন্ড পেপার করলে তার পেমেন্ট হচ্ছে এত, ম্যাথ সেকেন্ড পেপার করলে তার জন্য এত, দুইটা করলে তার জন্য 4000 8000 টাকা। আর যদি কেউ শর্ট সিলেবাস করে তার জন্য হচ্ছে 3000 টাকা। শর্ট সিলেবাসের পেমেন্ট হচ্ছে 3000 টাকা, ফুল সিলেবাসের পেমেন্ট হচ্ছে 4000 টাকা। এবার হচ্ছে পেমেন্ট কি সবগুলো একসাথে দিতে হবে? উত্তর হচ্ছে না, পেমেন্ট দিতে হবে এভাবে। ফুল সিলেবাস যদি কেউ করে, এই 4000 টাকার মধ্যে ফুল সিলেবাস যদি কেউ করে, এখন ভর্তি হওয়ার সময় তাকে পেমেন্ট করতে হবে 2000 টাকা। 2000 টাকা ভর্তির সময় পেমেন্ট করতে হবে। এরপরে পরের মাসে আরও 1000 পেমেন্ট করতে হবে, এর পরের মাসে আরও 1000 পেমেন্ট করতে হবে। টোটাল তাহলে তার 4000 হয়ে গেল, মানে 3 মাসে সে 4000 দিল। এবার ক্লাস তো হবে অনেক দিন যাবত, ক্লাস হবে এরকম 8 মাস যাবত, ধরো 6 থেকে 8 মাস, তাহলে এত দিন যাবত ক্লাস হলেও তোমার এই পেমেন্ট কমপ্লিট, মানে তোমার পেমেন্ট কমপ্লিট, ক্লাস চলমান থাকবে। সিমিলারলি তোমার আর যারা হচ্ছে শর্ট সিলেবাস তাদের ক্ষেত্রে হচ্ছে ভর্তির সময় 1500 টাকা, এর পরের মাসে 1500 টাকা, 2 মাসে তারা এই পেমেন্টটা কমপ্লিট করবে। এটা হচ্ছে পেমেন্টের প্রসিডিউরটা, আর কারো যদি
ফাইন্যান্সিয়াল অতিরিক্ত প্রবলেম হয়, লিগ্যাল কারণ থাকে, সেক্ষেত্রে তারা যোগাযোগ করতে পারো। অবশ্যই গার্জিয়ানের মাধ্যমে যোগাযোগ করতে হবে যদি কারো এই যে তোমার ফাইন্যান্সিয়াল লিগ্যাল প্রবলেম থাকে। এখন লিগ্যাল প্রবলেম না থাকলে এমনিতেই আমাদের পেমেন্টগুলো কিন্তু তোমাকে অনেক কমাই দেওয়া হয়েছে। 8,000 টাকার পেমেন্ট 4,000 টাকা করে দিছি। হ্যাঁ, এতে আমাদের জন্যও কিন্তু এটা অলাভজনক বলতে পারো আমাদের জন্য, যেখানে আমি 8,000 টাকায় কোর্স করে এখানে আমি 4,000 টাকায় করাচ্ছি, উল্টা সার্ভিস আরও বেশি দিচ্ছি, আর আমাদের অনলাইনে কস্টিংটা আরও বেড়ে যায়। তাও যদি কারো ব্যাপারটা হচ্ছে এরকম, মানবিক তো হইতে হবে, শিক্ষক মানে মানবিক হতে হয়। এর পরেও যদি কারো অনেকের থাকতে পারে না, অনেকেই আছে, গ্রাম অঞ্চলে অনেকেই আছে বা বিভিন্ন জায়গায় অনেকেই আছে যাদের এর মধ্যেও এতটুকুর মধ্যেও যাদের সামর্থ্য নাই, সেক্ষেত্রে তোমার যদি লিগ্যাল কারণ থাকে আমার সাথে যোগাযোগ করবা। আর এক্ষেত্রে যোগাযোগ করার ক্ষেত্রে SMS এ যোগাযোগ না করে ডাইরেক্ট আমার সাথে ফোনে কথা বলবা। আমার ফোন নাম্বারে কল দিলেই হবে। আমার ফোন নাম্বার 01768240303। এই নাম্বারে কল দিবা, জাস্ট একবারে বেশি কেউ কল দিবা না, যদি প্রয়োজন হয় আর কি। যদি প্রয়োজন হয় একবারে বেশি কল দেওয়া যাবে না, কারণ আমি ব্যস্ত থাকলে কল রিসিভ করা হবে না। আর তুমি আমার ফোনে যদি কল ঢুকে, তুমি নিশ্চিত থাকো আমি যখনই আমি ফ্রি থাকবো তোমার ফোনে কল চলে যাবে, সমস্যা নেই। সো ব্যাপারটা হচ্ছে কি, একবার কল দিবা, কারো যদি প্রয়োজন হয় একবার কল দিবা, আর প্রয়োজনের নাম্বারটা সেভ করে রাখবা। কারণ এখন অনেক সময় কী হয় জানো, অনেকে কল দে আমি রিসিভ করতে পারি নাই, পরে আমি যখন কল দিলাম এবার আমার ফুটো নেই, ভাই আপনি কেঠা, আপনার বাড়ি কই, আপনি কে, ও আপনি মুসার, এরপর যাই আচ্ছা সরি চিনতে পারছি। তো এগুলো করতে করতে অনেকক্ষণ টাইম চলে যায়। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কেউ কল দাও আগে নাম্বারটা সেভ করে নিও, যাতে করে পরবর্তীতে আমি রিসিভ না করে যদি কল দিলে যাতে করে আবার আমার পরিচয় দেওয়া না লাগে, এটা করতে তো অনেক সময় ঝামেলা হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটা আঞ্চলিকতা কাজ করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমার, আমি তো চট্টগ্রামের, তো এখন মনে করো যারা হচ্ছে সিলেটের, তারা এমনভাবে কথা বললে আমি কথাটা বুঝতে কষ্ট হয়ে যায়, আবার আমার বাসা তাদের বুঝতে কষ্ট হয়ে যায়, মানে ব্যাপারটা একটু কেমন জানি হয়ে যায়, বুঝছো? সো ওই জন্য হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবা আর কি। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবা। আর আরেকটা হচ্ছে ভাইয়া আমি কি কালকে থেকে স্টার্ট না করে এর পরে স্টার্ট করতে পারবো? ভাই পরে স্টার্ট করলে তোমার লেট হয়ে যাচ্ছে। এখন তাহলে কি করা উচিত? ভাই আমার অনেকের আছে, যেমন ভাইয়া আপনি কালকে 2 আগস্ট থেকে ক্লাস শুরু করতেছেন। এখন ভাইয়া আমার আব্বা হচ্ছে, আমার বাবা যেখানে জব করে সেখানে আমাকে বাবাকে প্রতি মাসে 10 তারিখে বেতন দেওয়া হয়। তাহলে আপনার পেমেন্টটা তো আমি 10 তারিখে দিতে পারবো কনফার্ম, বাট এখন দিতে পারতেছি না। তো এর মানে কি তুমি 2 থেকে 10 তারিখ পর্যন্ত বসে থাকবা? দুর্মিয়া, তুমি আমাকে বলবা যে ভাইয়া এভাবে 10 তারিখ। তবে এগুলো বলার সময় SMS বলিও না, আমার ফোনে এখনও 100-র উপরে SMS জমা আছে, রিপ্লাই দিয়ে দিতে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে। সো এরকম যদি কারো থাকে সাথে তো আমাকে ফোন করে বলে দিবা। হ্যাঁ, অথবা ওই যাদের মনে করে এরকম প্রবলেম যে তুমি কালকে 2 তারিখে দিতে পারতেছো না, 5 তারিখে পারবা, 7 তারিখে পারবা, 10 তারিখে পারবা, 15 তারিখে পারবা, তারা হচ্ছে SMS-এ সেটা সুন্দর করে লিখে দিবা। SMS-এ সুন্দর করে সেটা লিখে দিয়ে যাতে করে আমাকে আবার জিজ্ঞেস করা না লাগে, সুন্দর করে লিখে দিবা, তাহলে আমি তোমাকে রিপ্লাইতে ফর্ম দিয়ে দিব, এরপর গ্রুপে অ্যাড করে দিব। আর যাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম তাদের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, যাদের দিতে একটু লেট হবে তারা হচ্ছে আমাকে বলে দিলে হবে। আর যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, তোমার আমি যতটুকু পেমেন্ট ধরছি এতটুকু তোমার পক্ষে অ্যাফোর্ড করা পসিবল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা সেক্ষেত্রে তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করবা। তবে ভুলেও এই কাজটা করা যাবে না, একজনে কোর্স নিয়ে 2-3 জনে করবা, এটা আমি ভুলেও বরদাস্ত করবো না, এটা তুমি আমার সাথে প্রতারণা করে ফেলছো। কারণ আমি একটা কোর্স, আমি এখানে পেমেন্টটা এমনভাবে দিছি যাতে করে একজন শিক্ষার্থীর জন্য, তাহলে এখন একজনে যদি কয়েকজনে মিলে যদি একটা কোর্স কিনে, তাহলে এক্ষেত্রে তো ব্যাপারটা হচ্ছে ভালো দেখায় না। ইভেন আমাকে কয়েকদিন আগে আমাকে একজনে বললো, ভাইয়া আমাদের তার সত্যি কথা হচ্ছে তার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে সে পুরোটা অ্যাফোর্ড করতে পারতেছে না, বাট অর্ধেক অ্যাফোর্ড করার মতো তার ক্যাপাবিলিটি আছে। সিমিলারলি তার একটা ফ্রেন্ড আছে, তারও সেম প্রবলেম, যে তারও অর্ধেক পে করার মতো ক্যাপাবিলিটি আছে। তারা চিন্তা করলো কি 2 জনে মিলে একটা কোর্স নিবে, দেন করবে। কিন্তু ছেলেটা হচ্ছে আমাকে কী করছে, ও আমাকে শেয়ার করছে, ভাইয়া বলে যে ভাইয়া দেখেন এভাবে ওরও প্রবলেম আমারও প্রবলেম, আমরা পারতেছি না, আমরা 2 জনে মিলে একসাথে একটা, মানে আপনার থেকে আমরা ফুল পেমেন্টও দিব কিন্তু ক্লাস করবো 2 জনে। কিন্তু ভাইয়া আপনাকে না বলে এটা করাটা আমাদের কাছে মানে কেমন লাগতেছে, সত্যি কথা স্বাভাবিক, এটা প্রতারণার মতো। তো আমি পরে ওদেরকে বললাম যে তোমরা 2 জনে করার দরকার নাই, তোমাদের জন্য 50% এখান থেকেও ডিসকাউন্ট, তোমরা অর্ধেক পেমেন্ট করিও, বাট
ক্লাস আলাদা আলাদা, তাদেরকে দুজনকে অ্যাড করে দিয়েছি। কোন দুজন সেটা তোমার জানারও দরকার নেই, কোন দুজন সেটা তার সাথে আমার ব্যাপার। আমি কাকে ডিসকাউন্ট দিচ্ছি কেউকে দিই নেই সেটা আমার ব্যাপার, এটা অন্য কেউ জানবে না। অনেকের ক্ষেত্রে ওই মিস্টার কুদ্দুস আছে না, মিস্টার কুদ্দুসকে তো আমি ফ্রি পড়াই, ওই যে মিস্টার রহিম আছে না, তাকে তো আমি 50% ডিসকাউন্ট দিছি। এটা কিন্তু একটা স্টুডেন্টকে ছোটো করা, এটা করা যাবে না। সো এটা হচ্ছে তার সাথে আমার ব্যাপার, তাকে আমি হয়তো একটা ছাড় দিচ্ছি বা তাকে একটা আন্তরিকতা দেখাচ্ছি, ইন ফিউচার সেও দেখাবে। মানুষ তো এভাবেই শিখে। আজকে আমি কাউকে হয়তো 1000 টাকা ছাড় দিলাম, ইন ফিউচার সে যখন বড় লোক হয়ে যাবে সে এরকম 1 লক্ষ টাকা মানুষকে দান করবে। সে আজকে যে আমার থেকে একটা জিনিস শিখলো যে যার সামর্থ্য নাই তাকে হেল্প করতে হবে, সো তাহলে ইন ফিউচার সেও করলো। 1000 টাকার বিনিময়ে সে 1 লক্ষ টাকা দিল, এটা তো লাভজনক। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে আমাদের যদি প্রবলেম থাকে আমরা শেয়ার করবো, বাট একটা কোর্স কিনা না বইলা 2-3 জনে করবো, কেমন জানি হয়ে যায় না? হ্যাঁ, এটা করবো না। হ্যাঁ, যদি প্রবলেম থাকে আমি আবারও বলতেছি, ফাইন্যান্সিয়াল প্রবলেম ডাইরেক্ট ফোন দিবা। কয়বার? একবার, বারবার ফোন দিও না, অকারণে ফোন দিবা না। আর লিগ্যাল প্রবলেমের ক্ষেত্রে অবশ্যই তোমরা গার্জিয়ানকে দিয়ে কথা বলাবা, কারণ অনেকের ক্ষেত্রে কী হয়, এই বাচ্চা কাচ্চারা হচ্ছে কী করে, বাপ থেকে টাকা নিয়ে এই যে বলে যে ভাই আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, 4000 টাকা নিবে, 2000 টাকা নিজের পকেটে ঢুকাইয়া আর 2000 টাকা আমরা দিয়ে বলে ভাই আমি খাইতে পারতেছি না, আপনি 2000 টাকা নিয়ে চালাই দেন। সো এগুলো করা যাবে না। তোমার লিগ্যাল প্রবলেমের ক্ষেত্রে তোমাকে আমি অবশ্যই হেল্প করব, বাট কথা হচ্ছে যে টাকা মারার কাহিনি ফন্দি করা যাবে না। এটা অনেকেই করে, অনেক বুঝতে পারে। যেমন কিছুদিন আগে একজনে বুঝছে, আমার অনেক পুরাতন স্টুডেন্ট, যে কেউ হোক, সে আমাকে একটা লম্বা মেসেজ দিল। সে মেসেজের মধ্যে বললো যে ভাইয়া এভাবে আমি ভাইয়া অনেক বড় ভুল করে ফেলছি, আপনাকে আমি আরও গত 1 মাস ধরে মানে চাচ্ছি যে আপনাকে আমি বলবো, বাট ব্যাপারটা বলতে পারতেছি না। তা আজকে সাহস করে বলে ফেললাম, বলে যে এমনি আপনার কাছে যখন অফলাইনে পড়ছিলাম তখন আমি এত টাকা আমার ফ্যামিলি থেকে নিয়েও আপনাকে আমি দিই নাই। সো এখন মনে হচ্ছে আসলে ভাই এটা আসলে উচিত, মানে এটা আমি খারাপ কাজ করছি, আমি টাকাগুলো খাই ফেলছি। সো পরে সে আমার কাছে মাপ টাপ চাইলো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সময় পর তোমার গিলটি ফিল হয়। সো আমার কথা হচ্ছে যদি এরকম হইতো, ভাই আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি পারতেছি না, তো আপনি তো আমাকে হেল্প করতেছেন না, তো আপনাকে বাঁচ দিব না, কারে বাঁচ দিব? সিম্পল হিসাব। আমার বাপের টাকা নাই, পড়াইতে পারতেছে না, এখন আমি আপনার কাছে পড়তে চাচ্ছি, আপনাকে আমি লিগ্যাল কারণ দেখাইছি, আপনাকে রিকোয়েস্ট করছি, তাও আপনি দিচ্ছেন না, এখন আপনাকে বাস দেওয়া হচ্ছে আমার কাজ। এটা ঠিক আছে, বাট তোমাকে যখন আমি বলতেছি তোমার আসলে লিগ্যাল প্রবলেম থাকলে তখন আমি হেল্প করবো, সেক্ষেত্রে তুমি কেন প্রতারণার আশ্রয় নিবা? আচ্ছা, হামিদা সাবিয়া ভাইয়া মাফ করে দিয়েন, পোলাপাইন বুঝে না। মাপ বলতে কোনো কিছু নাই, কি মাপ? এখন যদি মাফ করে দিই, পোলাপাইন বলে যে ভাইয়া আর কেউ টাকা দিব না, 2 বছর পরে যাই ভাইয়া যখন চান্স পেয়ে যাবো তখন এসে একদিন বললো ভাইয়া মাফ করে দিয়েন, শেষ। আচ্ছা, এবার তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে সেটা করতে পারো, সেটা করতে পারো। তবে দেখো, তোমরা অনেকেই যে কাজটা করো সেটা হচ্ছে তোমরা এইসব করতে যাইয়া, যে পেমেন্ট কমাতে যাইয়া নিজের মা বাবাকে ছোটো করে ফেলো। এই জিনিসটা কখনো উচিত না। তোমার যার মা বাবা তার কাছে সবচেয়ে বড়, উনিই তো তোমাকে একদিন বড় বানাবে। সো তাকে ছোটো করার কোনো দরকার নেই। তুমি হয়তো সাময়িক সমস্যায় ভুগতেছো, সেটা শেয়ার করো, সেটা শেয়ার করলে হবে। শুধু ভাই অনেকে কী কাজটা করে, ভাই রে ভাই, তারা হচ্ছে দুনিয়ার সকল কষ্ট এসে আমাকে শেয়ার করতেছে, কি তার বাপ এমন, তার মেয়ে। কেন তুমি তোমার ফ্যামিলিকে তো ছোটো করার কী দরকার? ফ্যামিলিকে ছোটো করার দরকার নাই তো। সিম্পলি আমাকে তোমার গার্জিয়ান যদি ফোন করে বলে, বাবা দেখো আমার এমনিতে আমাদের সামথিং প্রবলেম, এর কারণে আমরা আসলে তোমাকে পুরোটা অ্যাফোর্ড করতে পারতেছি না, আমরা এতটুকু পারবো, এভাবে অ্যাড করবো। ওনার সাথে একটা মিউচুয়াল কথা, এখানে ওনাকে ছোটো করা না। বাট তোমরা হচ্ছে নিজের বাপরে নিজে ছোটো করে বলে, কি বেয়াদব, এগুলো উচিত না। সো যাদের লিগ্যাল প্রবলেম, আমি আবার বলছি, আমি পাবলিকলি বলে দিছি, লিগ্যাল প্রবলেম হলে আমাকে ফোন দিবা, মেসেজ দিয়ে কাজ হবে না, ফোন দিবা। তোমার আব্বা মা বা মা, মানে যে কোনো গার্জিয়ান, মা বাবা হোক বা যে গার্জিয়ানকে দিয়ে আমাকে কল দিয়ে হবে। হ্যাঁ, আর ক্লাস ঠিক কালকে থেকে স্টার্ট, কালকে থেকে ক্লাস শুরু, রুটিন মেনটেন করতে হবে, আর টাইম টু টাইম ক্লাস হবে। তোমার কোনো কিছু এদিক সেদিক করা যাবে না। হ্যাঁ, এদিক সেদিক করা যাবে না, সব কিছু প্রপারলি মেনটেন করতে হবে। এবার এই ক্লাসগুলো কখন কোথায় কী ক্লাসগুলো হচ্ছে, যারা ভর্তি হচ্ছে, ভর্তির পত্র দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে পার্সোনালি, ক্লাসগুলো সব পার্সোনালি দেওয়া হচ্ছে, ক্লাসগুলো ভর্তির পর তাদেরকে পার্সোনালি দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে সে ক্লাস করবে। আর ওই যে লাইভ ক্লাসগুলো হবে, সেগুলো হচ্ছে তোমাদেরকে 2টা গ্রুপ দেখাইছি না, ফিজিক্স আর ম্যাথের, ওই 2টা গ্রুপে তাদেরকে অ্যাড করে দেওয়া হবে, সেখানে দেওয়া হবে। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবা।
আচ্ছা, একজন দেবরাজ নাথ বলতেছে ভাইয়া এই যে এইচএসসি সেকেন্ড পেপারের ডেডলাইন দেন, যে শর্ট সিলেবাসের ডেডলাইন দেন। দেখো ডেডলাইন বলতে আমি আমার রুটিন অনুযায়ী কখন শেষ হবে আমার এখানে ডেডলাইন দেওয়া আছে, মানে এখানে ডেট পর্যন্ত দেওয়া আছে কোন ডেটে আমি শেষ করব, কোন ডেটে শর্ট সিলেবাস শেষ করব, কোন ডেটে ফুল সিলেবাস শেষ করব, এবং এই ডেটটা আমি অনেক চিন্তা ভাবনা করে দিছি। আমি চাইলে আরও বেশি তোমাদেরকে প্রেশার দিতে পারতাম না, তুমি যতটুকু প্রেশার নিতে পারবো ওই চিন্তা করে আমি এই ডেটগুলো দিছি, মাঝখানে একটু একটু করে রেস্ট রাখছি যাতে করে তোমার খুব বেশি প্রেশার না পড়ে, আবার একেবারে ফাঁকা ফাঁকাও না থাকে, ওরকম করে আমি দিছি। এখানে আমার সব কিছু দেওয়া আছে। আর সামহাও আমি যে ডেট দিছি এই ডেট থেকে জীবনেও এর আগে এসএসসি এক্সাম হবে না, এটা শিওর থাকো। সো তাও যদি কোনো কারণে সরকার যদি কোনো কিছু চেঞ্জ করে আগেভাগে আনতে চায় সেক্ষেত্রে তো আমাদের কাছে আগে থেকে খবর আসবে, আগে থেকে খবর আসলে তখন ওই অনুসারে রুটিন চেঞ্জ করা হবে। বাট এই রুটিন আশা করি শেষ পর্যন্ত চেঞ্জ করা লাগবে না। এবার হচ্ছে অনেক বলতে এবার ফার্স্ট পেপারে ভর্তি হওয়া যাবে কি না। দেখো কেউ যদি মনে করো যে তোমার ফার্স্ট পেপারে লেখেই যাচ্ছে তুমি চাইলে ফার্স্ট পেপারে ভর্তি হতে পারবা, তবে সেকেন্ড পেপারটা তোমাকে রেগুলার টানতে হবে, এর পাশাপাশি তুমি ফার্স্ট পেপারের ক্লাসগুলো নিয়ে সেগুলো আস্তে আস্তে করতে পারবা। এবং যারা এখন ফার্স্ট পেপারের ক্লাসগুলো তুমি কতদিন করতে পারবা ভাই, আমার কথা হচ্ছে তুমি ফেড বেসে ভর্তি হলে মোটামুটি ইন্টারমিডিয়েট পরীক্ষা পর্যন্ত সবসময় তুমি ক্লাসগুলো ইনশাল্লাহ করতে পারবা, তোমাকে সবসময় ক্লাসগুলো করে স্কোপ দেওয়া হবে। ভাইয়া অধ্যায়ভিত্তিক যে লেকচারগুলো আছে ওগুলো কি অ্যাডমিশন এর প্রিপারেশন কমপ্লিট হবে? দেখো অধ্যায়ভিত্তিক লেকচার যা কোর্স তা পার্থক্যটা হচ্ছে কোর্সের মধ্যে সব সাবজেক্ট একসাথে আছে, আর তোমার অধ্যায়ভিত্তিক নিলে অধ্যায়ভিত্তিক সেম লেকচার, একই জিনিস, একই পাবা, একই জিনিস পাবা, সব কিছু পাবা। তবে পার্থক্য একটাই, তুমি মনে করো অধ্যায়ভিত্তিক নিলে তোমাকে আলাদা আলাদা করে পেমেন্ট দিয়ে আস্তে আস্তে নিতে হচ্ছে, আর কোর্স নিলে তুমি পুরো কোর্স যখন একসাথে নিবা তখন তো তুমি একটু কম রেটে পাবা, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। বাট কারো যদি তোমার অধ্যায় যদি একটু কম কম হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমরা অধ্যায় যদি তোমার স্পেসিফিক অধ্যায় নিতে হয় অবশ্যই নিতে পারবা। উমেহানি মিম ভাইয়া মেডিকেলের জন্য কেমিস্ট্রি কতটুকু জরুরি? অনেক বাকি আছে আমার। মেডিকেলের জন্য কেমিস্ট্রি অবভিয়াসলি খুব বেশি বেশি জরুরি, অবশ্যই বেশি বেশি জরুরি। ও তোমাদেরকে আরেকটা সুখবর দিই, আমাদের গ্রুপে কিছুদিনের মধ্যেই তোমার শুরু হচ্ছে কেমিস্ট্রি জৈব রসায়ন ফুল ফ্রি, কেমিস্ট্রি জৈব রসায়ন ফুল ফ্রি কিছুদিনের মধ্যে আমাদের গ্রুপে শুরু হচ্ছে। কে পড়াবে কখন থেকে পড়াবে সেটা সিক্রেট থাকুক, বাট জৈব রসায়ন ফুল ফ্রি এই গ্রুপেই দেওয়া হবে, লার্ন উইথ মডুলাস এই গ্রুপেই দেওয়া হবে। সো সবাই রেডি থাকো যে তোমাদের জন্য কেমিস্ট্রির ব্লাস্ট আসতেছে এবার, কারণ সামনে আমাদের গ্রুপে 50,000 মেম্বার হবে, তো মানে এখন তো 40,000-এর মতো হচ্ছে। সো 50,000 মেম্বারের জন্য আমাদের অনেক বড় বড় তোমাদের সারপ্রাইজ দিচ্ছি। অন্তর্দে রোহিত ভাই আমাদের ফার্স্ট ইয়ারের পেইড বেসের কোর্স কখন শেষ হতে পারে, মানে কোন মাসের মধ্যে শেষ হতে পারে? এই দেখো ফার্স্ট ইয়ারের অলরেডি আমাদের শর্ট সিলেবাস শেষ, হ্যাঁ, আর অল্প কিছু যে একটা অধ্যায় তরঙ্গ বাকি আছে, তো আমি চাচ্ছি হচ্ছে আমি সেটা হচ্ছে আস্তে আস্তে পড়াবো। অর্থাৎ ওই যে সেকেন্ড পেপার তুমি যখন পুরা দমে থাকবা তখন তোমাকে ফার্স্ট পেপারে ওই জিনিসগুলো হচ্ছে অল্প কিছু বাকি আছে সেটা আস্তে আস্তে করে শেষ করা হবে। ওইটা নিয়ে মানে এক কথা ওইটা নিয়ে তোমাকে টেনশন করতেই হবে না, তুমি এখন থেকে টেনশন করবে শুধু কী নিয়ে, সেকেন্ড পেপার নিয়ে। ওই ফার্স্ট পেপার নিয়ে টাইম টু টাইম ক্লাসগুলো করলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এটা নিয়ে তোমার কোনো টেনশনই নাই। সাইফুল ইসলাম ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগটা সম্পর্কে কিছু বলেন। এই দেখো কোনো সাবজেক্ট সম্পর্কে আমি কোনো কথা বলবো না, সাবজেক্ট নিয়ে কথা বলা হবে অ্যাডমিশনে। হ্যাঁ তোমাদের কোন অ্যাডমিশনে না, অ্যাডমিশনের পর। এখন সাবজেক্ট নিয়ে জানা দরকার নেই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই ভালো সাবজেক্ট, বাট এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়। মোহাম্মদ আবিদ শাহরিয়ার ভাইয়ার নামটা মেনশন করলেন না, একটু ফেমাস হব। বুঝলাম না, তোমার নাম মেনশন করতাম? মোহাম্মদ আবিদ শাহরিয়ার, মেবি তোমার বাসা খুলনা, তাই না? শামীম ইসলাম ভাই হেল্পিং ক্লাসটা কখন দিবেন? আমি এখন লাইভটা শেষ করে খাওয়া দাওয়া করে আজকে রাতেই হেল্পিং ক্লাস বানাবো, আর কালকে সকালে ইনশাল্লাহ পেয়ে যাবে হেল্পিং ক্লাসটা। তমাল জোদ্দার ভাই রুটিনটা কোথায় পাবো? এই রুটিনের পিডিএফ অলরেডি এই যে দেওয়া হয়েছে, এই যে গ্রুপে দেওয়া হয়েছে, তো এই যে আচ্ছা এই যে গ্রুপগুলা, এই যেমন এই যে আমাদের পেইড গ্রুপ যেগুলো আছে, তমাল তুমি তো অলরেডি ভর্তি হয়েছো, তুমি তো পেয়ে যাওয়ার কথা। এই যে তুমি গ্রুপে গেলেই পেয়ে যাবা,
তমাল তুমি গ্রুপে গেলে পেয়ে যাবা, এই যে ওইখানে দেওয়া আছে। হ্যাঁ, তুমি তো অলরেডি ভর্তি হয়ে গেছো, তুমি গ্রুপে আসো, ওইখানে দেখে নিও। ফাতেহা নীলা ভালো একটা প্রশ্ন করছে। এই ঝামেলায় অনেকেই থাকতে পারে, সেটা হচ্ছে ভাইয়া আমার অনেকগুলা ক্লাস জমা হয়ে গেছে কারণ আমি দেরিতে ভর্তি হয়েছি। হ্যাঁ, ভালো কথা। এখন দ্বিতীয় বর্ষ শুরু করতেছেন, বাট সবার সাথে তাল মিলিয়ে থাকতে চাই, কিভাবে কি করা উচিত। এই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা ফাতেহা নীলা করছে এই প্রশ্নটা। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এক্ষেত্রে একটা কথা ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে কি, এই ঝামেলাটা অনেকের থাকতে পারে যে ভাইয়া আমার ফার্স্ট ইয়ারের এই যে কিছু জমা আছে। হ্যাঁ, এখন আমি সবার সাথে তাল মিলিয়ে চলবো। তাল মিলিয়ে চলাটা খুবই ইম্পর্টেন্ট। কেন তাল মিলিয়ে চলাটা ইম্পর্টেন্ট? সেকেন্ড ইয়ারের টাইম টু টাইম যদি তুমি শেষ করতে পারো, ভাই বিশ্বাস করো, সেকেন্ড ইয়ার তো তোমার ইন্টারমিডিয়েটের 50%, এটা তো বিশ্বাস করো। সেকেন্ড ইয়ারের সিলেবাস তো ইন্টারমিডিয়েটের 50%। হ্যাঁ, তাহলে তুমি যদি তাল মিলিয়ে এগুলো শেষ করতে পারো, এর মানে 50% আরামসে শেষ হচ্ছে। তো তুমি এই 50% তাল মিলিয়ে চলবা। এই 50% ডেট দিছি না আমি, এই ডেট দিছি না, সেই ডেট অনুযায়ী তুমি করে ফেলবা। এখন এটা কাভার করার পর তোমার হাতে আরও এক্সট্রা টাইম থাকবে, সেটা আমি খুব ভালো করেই জানি। কারণ ওইখানে আমি এমনভাবে সেট করছি, প্রথম দিকে তোমার খুব একটা প্রেশার থাকবে না। আবার প্রথম দিকে সাপ্তাহিক ক্লাসও দিছি 3টা, আবার প্রথম দিকের ক্লাসগুলোর লেন্থও ছোটো ছোটো, আবার প্রথম দিকের ক্লাসগুলোতে বেসিকও কম কম, কারণ শুরুতে তো একবারে উরুস্তুল বা পড়ানো হয় না। সো সেক্ষেত্রে আশা করি তোমার সমস্যা হবে না। তুমি যে কাজটা করবা, সেকেন্ড ইয়ারটাকে ফোকাস রেখে আমি এক্সট্রা যা যা করতে পারি তা করবো। ফাতেহা নিলে তোমার আনসার পাইছো। তুমি যে কাজটা করবা, ওই আমি রুটিন যেটা দিছি, আর রুটিনটা সবাই মোবাইলে না রেখে আমি আশা করব রুটিনটা প্রিন্ট আউট করে ফেলবা। সবাই রুটিনটা প্রিন্ট আউট করে ফেলবা। পিডিএফ দিয়ে দিছি, পিডিএফ থেকে প্রিন্ট আউট করে ফেলবা। এখন তুমি প্রিন্ট আউট করে ফেললে সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, প্রিন্ট আউট করে ফেললে তুমি আজকের ক্লাসটা করছো না, এই যে আমি সাজেস্ট করব কি জানো, তুমি মনে করো রুটিনে যে কাজটা করবা, সাপোজ ফর এক্সাম্পল তুমি এই যে এই ক্লাসটা করছো, এই লেকচারটা কমপ্লিট হলে তুমি এটা কেটে দাও না, এটা কমপ্লিট, এটা কেটে দাও, এটা কমপ্লিট, এটা কেটে দাও। এরকম কাটতে কাটতে দেখবা এই জিনিসটা একটা সাইকোলজিক্যাল মানে ফিল কাজ করে। সে তুমি এরকম একটা লেকচার কমপ্লিট করছো, সেটা কেটে দিছো, কমপ্লিট করছো, কেটে দিছো। বিশ্বাস করো তোমার মনের ভিতর খালি পুরপুরে থাকবে, মনটা ভালো লাগবে। কেন? শেষ হয়ে যাচ্ছে, কাটতেই থাকবা। ওই কারণে প্রিন্ট আউট করে ফেলা বেটার। সবাই প্রিন্ট আউট করে ফেলবা। একটা লেকচার কমপ্লিট লাল কালি দিয়ে কেটে দিবা, লাল কালি দিয়ে কেটে দিবা। দেখবা এই কাটা, নর্মালি কাটা সেরা থাকলে আমাদের কাছে খারাপ লাগে, বাট এই কাটাটা দেখতে খুব ভালো লাগবে। এখানে তাকাইলেই তোমার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে। মার্জিয়া ভাইয়া, ফ্রি ক্লাসের গ্রুপগুলোর নাম কি? এই দেখো, ফ্রি ক্লাসের গ্রুপের নাম কি আমি বলি। প্রথম কথা হচ্ছে তুমি ফ্রি ক্লাস কোথায় পাবা। এক নাম্বার হচ্ছে ফ্রি ক্লাস পাবা হচ্ছে তুমি আমার এই চ্যানেলে, এই যে আমার এই চ্যানেলে পাবা, এই যে ইফতেখার হোসেন ইমু, এই চ্যানেলেই তুমি প্লে লিস্টে আমার ফ্রি ক্লাসগুলো পাবা। তারপর হচ্ছে তুমি এই যে আমাদের আরও একটা চ্যানেল আছে, এই চ্যানেলে তুমি আমার ক্লাস, মুন্নার ক্লাস, সবার ক্লাস পাবা একসাথে। তো আমি আমার ক্লাসগুলো ওই চ্যানেলে আবার আলাদা করে রাখছি। এই দুইটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে এই দুইটাতে পাবা। আর ফেসবুকের মধ্যে তুমি পাবা হচ্ছে এখন যেটাতে ক্লাস চলতেছে, লার্ন উইথ মডুলাস, এই যে এই গ্রুপে, ফেসবুকে তোমরা এই গ্রুপেই পাবা, লার্ন উইথ মডুলাস, ফেসবুকে এই গ্রুপেই তুমি সব ফ্রি ক্লাসগুলো পাবা। আমাদের ফ্রি যা আছে সবগুলো এখানেই দেওয়া হবে, ফ্রিগুলো এখানেই পাবা। আচ্ছা, আর কারা কোনো কোয়েশ্চেন? তাহলে আমি শেষ করে দিই। আর তোমরা সবাই যারা এই যে মনে করো ভর্তি হওয়ার জন্য আমাকে মেসেজ নক করবা, তারা একটা কাজ করিও, আমাকে আমার পেজে নক করিও। তোমরা আমার এই যে এই পেজে ইফতেখার হোসেন ইমু, এই পেজে মেসেজ করিও। তোমরা একটু এই যে পেজটাতে মেসেজ করিও, এই যে এই পেজটা ইফতেখার হোসেন ইমু, এটা আমার পেজ। তুমি এই যে আমার এই পেজে SMS করতে পারবা। এই পেজে SMS করলে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিব টাইম টু টাইম। সো আমার আইডিতে না করে
এখানে করাটা বেটার। আইডিতে না করে আমাদের ভর্তির জন্য তোমরা এই চ্যানেলে SMS করবা, এই চ্যানেলে SMS করবা, মানে এই পেজে। ওকে আজকে শেষ করে দিই। ভাই স্নেহাকে পাত্তা দেন। কেন, স্নেহা কী করছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি শেষ করে দিই। অনেকক্ষণ টাইম হয়ে গেছে। আর তোমরা আমাকে পেজে SMS করলে হবে, পেজে SMS করলেই হবে, সেখানে আমি সব কিছু জানাই দিব। আর পেমেন্টের সিস্টেমটা হচ্ছে তুমি বিকাশে পেমেন্ট করতে পারবা, রকেটে পেমেন্ট করতে পারবা, নগদে পেমেন্ট করতে পারবা, আর IBBL করতে পারবা, মানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, DBBL করতে পারবা, ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যেটাতে করো। সাইফুল ইসলাম বস, হেল্পিং ক্লাসের বিষয়টা একটু খোলাসা করেন। হেল্পিং ক্লাস বলতে ম্যাথ সেকেন্ড পেপার আমরা শুরু করব জটিল সংখ্যা দিয়ে, যেহেতু 1 নাম্বার আর 2 নাম্বার অধ্যায় শর্ট সিলেবাসে নাই। তো জটিল সংখ্যা দিয়ে শুরু করতে গেলে এই জটিল সংখ্যার মধ্যে কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের কিছু কনসেপ্ট কাজে লাগে, বিশেষ করে 1 নাম্বার অধ্যায় বাস্তব সংখ্যার। এই বাস্তব সংখ্যার যেই জিনিসগুলো জটিল সংখ্যায় কাজে লাগে, তো সেগুলো যদি তুমি ওইটা না পড়ে থাকো তাহলে তো জানো না, পড়ে থাকলে তো ভালো, না পড়ে থাকলে তো জানো না। সো আমি ধরে নিচ্ছি তুমি পড়া নাই ধরে নিয়ে আমি ওই জটিল সংখ্যায় যে জিনিসগুলো লাগবে বাস্তব সংখ্যা থেকে সেগুলো সংক্ষিপ্তভাবে একটা ভিডিও বানিয়ে দিব, শেষ। এটা হচ্ছে হেল্পিং ক্লাস। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শেষ করে দিই। হ্যাঁ, আর তোমরা মাস্ট এই রুটিনটা, এই যে রুটিনে দিলাম, এই রুটিনটা সবাই প্রিন্ট আউট করে ফেলবে। এই যে দেখো আমি প্রিন্ট আউট করে ফেলছি, কত সুন্দর হয়েছে। প্রিন্ট আউট করে ফেললে প্রয়োজনে তোমরা দেওয়ালে টাঙ্গায় রাখতে পারবা। এই যে দেখবা এখানে হচ্ছে ফিজিক্সের, যারা ফিজিক্স পড়ো তারা ফিজিক্সেরগুলো, যারা ম্যাথ পড়ো তারা ম্যাথেরগুলো কি সুন্দর করে প্রিন্ট আউট করে ফেলছি। একবার দেখতেও সুন্দর দেখা যাবে। এই যে সব কিছু থাকবে একবার। এটা হচ্ছে লাইভ ক্লাসের, লাইভ ক্লাস। এই যে সকল লাইভ ক্লাস 2 পেজে দেওয়া আছে, সকল লাইভ ক্লাসের ডেট। এই 2 পেজ অবশ্যই তুমি তোমার বাসায় দেওয়ালে টাঙ্গায় রাখবা, তাহলে এখানে ডেটগুলো দেওয়া থাকবে, কোন লাইভ ক্লাস, কিসের উপর লাইভ ক্লাস, সব দেওয়া আছে। এগুলো আমি সব দেখাইছি। সো আজকে এতটুকু পর্যন্ত, তাহলে আমরা শেষ করে দিই। ওকে, তাহলে আমি আবারও বলতেছি, কারো যোগাযোগ করতে হলে আমার পেজে যোগাযোগ করি, দেখা হচ্ছে এবং পেজে যোগাযোগ করলে হবে। আজকে এতটুকু পর্যন্ত, আমাদের কালকে থেকে রেগুলার ক্লাস শুরু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।